দেখুন ম্যাডাম, আপনি সবসময় আমাকে পার্সোনাল অ্যাটাক করবেন না। আমার একটা পার্সোনাল লাইফ আছে। সেখানে আমি কাকে কতটুকু গুরুত্ব দেব আর কাকে দেব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কে আমার জীবনে কতটুকু জুড়ে আছে, কে আমার কি, সেটাও আমার ব্যাপার। হ্যাঁ, মানছি। আপনি সেদিন আমাকে বাঁচিয়েছিলেন। ওই রাতে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন। আজ আমি বেঁচে আছি আপনার জন্য। এর জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমার প্রতি আপনার যে আর্থিক খরচ হয়েছে সেটা আমি এই মাসেই ফেরত দিয়ে দেব। তবে হ্যাঁ, টাকা দিয়ে হয়তো কখনোই আপনার ঋণ শোধ করতে পারবো না, তা সত্যি। তাই ঋণ আছে বলেই আপনি আমাকে যখন তখন পার্সোনালি অ্যাটাক করতে পারেন না। আমার পার্সোনাল স্পেসে ঢুকে পড়তে পারেন না। আমার একটা নিজস্ব ব্যক্তিগত জীবন আছে। সেখানে এইভাবে কথায় কথায় আপনি আমাকে খোঁটাও দিতে পারেন না। সে অধিকার আপনার নেই। আর পরীকে নিয়ে তো একদমই নয়। পরী আমার জীবনে কি বা কতটা, তার কৈফিয়ত আমি কাউকে দেব না, দিতে বাধ্য নই। আশা রাখবো এরপর থেকে আপনি একটু বুঝে শুনে কথা বলবেন ম্যাডাম। ভালো থাকবেন। শুভরাত্রি। একশ্বাসে মনের সব ক্ষোভ ঝেড়ে দিল আবিদ। কট করে ফোন কেটে দিয়ে কপাল চেপে ধরে বসলো। মাথায় তার দাউ দাউ করে আগুন জ্বলছে। জীবনের সমস্যা কি কম আছে যে আরেকটা উড়ে এসে জুড়ে বসতে চায়? আর তার আম্মুও কেমন কয়েকদিন থেকে এই মেয়েটাকে বিয়ে করার জন্য কান মাথা ঝালাপালা করে দিচ্ছেন। উফ, অসহ্যকর। এবার ফাইনালি কিছু একটা করতেই হবে। এত মানসিক চাপ আর সে নিতে পারছে না। আবিদ পুনরায় ফোনটা পাশে রেখে শুতে নিতে আবার উচ্চ শব্দে ফোন বেজে উঠল। এবার আর ধৈর্য ধারণ করতে পারল না আবিদ। ফোন রিসিভ করে তুলনামূলক চিৎকার দিয়ে বলল। প্লিজ ম্যাডাম, ডিস্টার্ব করবেন না। আই নিড টু স্লিপ, প্লিজ। কিন্তু অপাশ থেকে ফুফানোর শব্দ ভেসে আসতে আবিদের হৃৎপিণ্ড ধক করে উঠল। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো। অ্যাঞ্জেল। পরিণীতা আবার শব্দ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল। আমি কি করব মাস্টার মশাই? বরাবর মতো আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি এত মহান নই মাস্টার মশাই যে আপনার ভালোর জন্য আপনাকে ছেড়ে দেবো। আমি আমি পারবো না মাস্টার মশাই। আপনাকে ছেড়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না। আমার চোখের সামনে আপনার কিছু হলে আমি সেটাও সহ্য করতে পারবো না। পরিণীতার বলা বাক্যে আবিদের বিরক্তি আর ঘুম দুটোই কর্পূরের মতো উবে গেল। সে উৎকণ্ঠা নিয়ে বলল। এসব কি বলছো পরি? পরিণীতা ফুফাতে ফুফাতে বলল। ঠিকই বলছি। আমি আপনার কথা আব্বুকে বলেছিলাম। তারপর? তারপর আব্বু বলেছে আপনাকে বিয়ে করে সারা জীবন আপনাকে আমাদের বাড়িতেই থাকতে হবে। আর যদি তা না হয় আমি যেন আর কখনো আপনার সাথে কোনো যোগাযোগ না রাখি। এটা নাকি আপনার জন্য ভালো হবে না। আমার আব্বু, চাচু, ভাইয়ারা উপর উপর ভালো মানুষই দেখালেও ওরা ভেতরে ভেতরে অনেক খারাপ মাস্টার মশাই। এটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। বলে বাঁধনহারা কান্নায় ভেঙে পড়ল পরিণীতা। বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আবিদের। এমন যে হবে সে তো প্রথম থেকেই জানতো। তবে এবার আর 17 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হতে দেবে না সে। পরীকে সে নিজের করবেই। তাই কয়েক সেকেন্ডের দাম নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল। আমাকে বিয়ে করতে চাও পরি? আমার বউ হতে চাও? আবিদের বলে বাক্যে স্তব্ধ হয়ে গেল পরিণীতা। কান্নাও বন্ধ হয়ে এলো নিমিষে। আবিদ আবার প্রশ্ন করল। বলো, বউ হবে আমার? আমি উল্টোপাল্টা কোনো কথা শুনতে চাই না। জাস্ট সে ইয়েস অর নো। কণ্ঠ কেঁপে উঠল পরিণীতার। ভয়েস ফুটে বলল। কিন্তু এই কিন্তু শুনতে চাই না। ইয়েস অর নো। পরিণীতা কাঁপা কণ্ঠে প্রত্যুত্তর করল। ইয়েস। মৃদু হেসে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবিদ প্রশ্ন করল। ভাবাচ্ছ? পরিণীতা ছোট করে উত্তর দিল। আহ, আবিদ কণ্ঠে একটু বিরক্তি মিশিয়ে বলল। তোমার বাবা আস্ত একটা ইবলিশ, বুঝেছো? পরিণীতা মৃদু রেগে গিয়ে বলল। উনি যেমনই হোক আমার আব্বু। হাসলো আবিদ। হেসে বলল। তোমার এই অসুর বাপকে শ্বশুর আমি বানাবোই। এখন শুনো। হুম। আবিদ সিরিয়াস কণ্ঠে বলতে শুরু করলো। ভালো মতো ভেবে নাও পরি। একবার এগোলে কিন্তু আর পিছনে তাকানোর সুযোগ নেই। বুক কেঁপে উঠল পরিণীতার। তবু মনে সাহস জুগিয়ে বলল। তাকাবো না। হাসলো আবিদ। তবে মুখে গাম্ভীর্য টেনে সিরিয়াস কণ্ঠে বলল। পরশু। পরিণীতা সব শুনে প্রচন্ড ভয় পেয়ে গেল। কম্পিত কণ্ঠে বলল। কিন্তু মাস্টার মশাই। আবিদ একটু ধমকে বলল। একদম চুপ। যা বললাম তাই। অমনিতেও হবে। তাহলে একটা শেষ চেষ্টা করে দেখতে ক্ষতি কোথায়? এবার একদম চুপ মেরে গেল পরিণীতা। কিন্তু ভয়ে তার হৃৎপিণ্ড লাফাচ্ছে অনবরত। এত রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? তবুও সে মাস্টারমশাইকে বিশ্বাস করে। আর সত্যি তো, মাস্টারমশাইকে না পেলে তো তাকে এমনিতেও মরতে হবে। তাহলে মরতেই যখন হবে তখন আফসোস থাকবে কেন? পরিণীতাও নিজের মনকে বুঝিয়ে নিল। যারা তার কথা বিন্দুমাত্র ভাবে না সেও তাদের কথা ভাববে না। আবিদ পরিণীতাকে ডেবে বলল। এখন ঘুমাই অ্যাঞ্জেল। পরিণীতার সম্মতি জানিয়ে বলল। জি। আবিদ লাইট অফ করে পুনরায় শুতে শুতে রহস্যময় কণ্ঠে বলল। আর মাত্র একদিন, তারপর রেডি থেকো। আবিদের বলার ধরন দেখে গা কাটা দিয়ে উঠল পরিণীতার। লজ্জা মিশ্রিত রক্তিম আবাজ ছড়িয়ে পড়ল তার শুভ্র রাঙা মুখশ্রীতে। আবিদ রসিকতা করে বলল। কল্পনা করতে হবে না, বাস্তবে সব হবে। বি প্রিপেয়ার্ড বেবি। পরিণীতা লজ্জায় ফোন কেটে দিল। হেসে উঠল আবিদ। এবার কিছু একটা হবে, হয় বাঁচবে নয় মরবে, আর ঝুলে থাকবে না তারা। আবিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোন পাশে রেখে ঘুমিয়ে পড়ল। সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, JCPSC, দুপুর 1টা।
আজ এখানে মেডিকেল ক্যাম্পিংয়ের 5ম দিন। আজকের পর 10 দিন ক্যাম্পিং হবে, তারপর শেষ। সকল ডাক্তাররা ঢাকা ব্যাক করবেন। কলেজ ক্যাম্পাসের সিঁড়ির শেপটি দেয়ালের উপর পা ঝুলিয়ে বসে বসে কালার ম্যাচ পাজেল সলভ করছে প্রিয়স্মিতা। তার নিচের সিঁড়িতে গালে হাত দিয়ে বসে বসে একটা দুটো করে মানুষ গুনছে: রুহি, জারা, নোহা, স্নেহা, দৃষ্টি, সৃষ্টি। এই ভাই, বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর টাকওয়ালা কাক্কু আছে, এটা তো আগে জানতাম না। তাহলে এরকম একটা কাক্কু জীবনে থাকলে মন্দ হয় না, বলো? ওই টাকায় তেল মালিশ করতে করতে তোর জীবন যাবে, দেখিস। তুই শালি শুধু ভয় দেখাতেই জানিস। বাংলাদেশে এরকম কত ফেমাস ফেমাস কাপল আছে, দেখিস না যারা? বুড়ো বাকিয়ে বলল, যেমন? যেমন মুস্তাক তিশা, টম মিষ্টি, লায়লা মামুন, আরেকটা আছে আপা, কিছু বললেই গালি দিয়ে দেবে, তাই নামটা আর নিলাম না। এগুলো সব সুগার ড্যাডি, তা না হয় বুঝলাম, কিন্তু লায়লা মামুনের কেসটা কি? সব জায়গায় বৈষম্য খোঁজা কেন শালি? মেয়েদের সুগার ড্যাডির প্রয়োজন হয়, আর ছেলেদের হয় না নাকি? তাই মামুনের জন্য লায়লা সুগার মাম্মি ইকুয়াল। তোর যত বাজে কথা, দয়া করে দিলাম, মুস্তাকের মতন একটা টাকলা ভুড়িওয়ালা কাক্কু জুটবে। নোহার কথায় সবাই চোখ বড় বড় করে একটে তাকালো স্নেহার দিকে। রুহি এবার বিরক্ত কণ্ঠে বলল, থামবি তোরা? ঝাড়ি খেয়ে একসাথে চুপ মেরে গেল সবাই। রুহি কয়েক সেকেন্ড বিরক্ত চোখে এবার এক্সপ্রেশন দেখে ঘাড় উঁচিয়ে প্রিয়স্মিতার দিকে তাকালো। প্রিয়স্মিতার এমন নির্লিপ্ত ভাব দেখে গা জ্বলে ওঠে রুহির। প্রিয়স্মিতার হাত থেকে পাজেলটা কেড়ে নিয়ে খেকিয়ে উঠে বলল, তোর ব্যাপারটা কি বলতো? আজ 4 দিন হয়ে গেল ডাক্তার চৌধুরীর কোনো পাত্তা নেই। তিনি ওই দিনের পর আর একবারও কলেজে আসলেন না। এরপরও তুই এমন নিভে আছিস কিভাবে? প্রিয়স্মিতা রহস্যময় চোখে তাকালো রুহির দিকে। বাঁকা হেসে দেয়াল থেকে এক লাফে নেমে পড়ল। চুলের লম্বা বেনিটা পেছনে ঠেলে রুহির হাত চেপে ধরে বলল, চল। আশ্চর্য হলো রুহি। কপাল কুঁচকে সন্ধিয়ান কণ্ঠে বলল, কোথায়? প্রিয়স্মিতা বাঁকা হেসে টানতে টানতে বলল, চলো শালি, দেখাচ্ছি তোমাকে। বলে টেনে নিয়ে কলেজ মাঠের দিকে যাওয়া ধরল। যারা, নোহা, স্নেহা, দৃষ্টি, সৃষ্টি একে অপরের মুখ চাওয়াচাই করে এক লাফে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। স্নেহা ভুরু বেঁকিয়ে বলল, কোথায় গেল দুজন? দৃষ্টি, সৃষ্টি, যারা, স্নেহা প্রিয়স্মিতার পেছন পেছন দৌড় দিতে দিতে বলল, তুই বসে গবেষণা কর, কোথায় গেল? আমরা বরং ততক্ষণে পরবর্তী সিনটা এনজয় করে আসি। বলে চলে গেল। নোহা নিজের ভাবনা চিন্তা ছুড়ে ফেলে বান্ধবীদের পিছিয়ে নিল। 90,000 স্কয়ার ফিট বিশিষ্ট পুরো কলেজ মাঠ জুড়ে মেডিকেল ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ডাক্তারদের ক্যাটাগরি অনুযায়ী মাঠের বিভিন্ন প্রান্তে বাঁশ দিয়ে স্কিন টানিয়ে ছোট বড় বেশ অনেকগুলো প্রাথমিক চেম্বার বানানো হয়েছে। সেগুলোতে বিভাগ অনুযায়ী ডাক্তাররা সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা পরিষেবা করছেন। অর্ধভূমি পুরো মাঠ জুড়ে বিভিন্ন বয়সী মানুষদের আনাগোনা প্রচণ্ড ভিড়েও অতিষ্ঠ হয়ে উঠেছেন মেডিকেল কর্মী ও সহকারী মেডিকেল স্টুডেন্টরা। এত ভিড়ের মূল কারণ ভালো মনের ডাক্তার। কত শত সাধারণ মানুষরা টাকার অভাবে বিনা চিকিৎসায় পড়ে থাকে। দিনের পর দিন তারা চাইলেও একজন ভালো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না, কারণ গুণগত মানসম্মত ডাক্তারদের ফিস অনেকটা, যা অ্যাফোর্ড করার সামর্থ্য সবার থাকে না। সে জায়গায় প্রতি 2 বছরে একবার সিলেটের ভিন্ন প্রান্তে বাংলাদেশের সকল কোয়ালিফাইড ডাক্তারদের নিয়ে মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজন করা হয় এবং সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। তাই বিনামূল্যে ভালো ডাক্তার দেখাতে সিলেটের ভিন্ন প্রান্তের মানুষ এইখানে আসেন। প্রিয়স্মিতা রুহির হাত চেপে ধরে টানতে টানতে মাঠের অপর প্রান্তের একটা চেম্বারের পেছনে এসে দাঁড়ালো। জায়গাটা বেশ বন জঙ্গলে ঢাকা, পাশে হতো পচা ডোবাও আছে। রুহি হাত ছাড়িয়ে নিয়ে আশেপাশে চোখ বোলাতে আহ করে উঠল। সাথে সাথে ওর মুখ চেপে ধরল প্রিয়স্মিতা। রুহির পায়ের পাতায় সজোরে লাথি মেরে ফিসফিসিয়ে বলল, ওই শালি, চিৎকার দিয়ে কেস খাবে নাকি? মশার কামড় যেমন তেমন। প্রিয়স্মিতার লাথি খেয়ে আরও ব্যথায় কুকিয়ে উঠল রুহি। জোরে চিৎকার দিতে চাইল, কিন্তু প্রিয়স্মিতা মুখ চেপে ধরেছে বিধায় পারল না। অসহায় চোখে তাকালো প্রিয়স্মিতার দিকে। তার মন চিৎকার দিয়ে গেয়ে উঠল সেই ভাইরাল গানের এক লাইন, আমি চিৎকার দিয়ে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। প্রিয়স্মিতা ছাড়ছে না দেখে এবার রুহি ও প্রিয়স্মিতার পায়ে সজোরে লাথি মারল। ব্যথায় চোখ মুখ কুচকে গেল প্রিয়স্মিতার। রুহিকে ছেড়ে দিয়ে আহ করতে চাইলে এবার রুহি ও প্রিয়স্মিতার মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলল, শালি, তুই তোর স্ট্রবেরির ডাক্তার দেখানোর নাম করে এখানে তোর আত্মীয় স্বজন ওরফে মশাদেরকে আমার রক্ত ডোনেট করাতে এসেছিস, আবার মশার কামড়ে চুলকাতেও দিচ্ছিস না। প্রিয়স্মিতা এবার কৌশলে রুহিকে ল্যাং মেরে নিচে ফেলে দিল।
দৃষ্টি সৃষ্টি যারা, স্নেহা, নুহা পাশে দাঁড়িয়ে গোলগোল চোখে যেন লাইভ টম অ্যান্ড জেরি কার্টুন দেখছে। যারা এসে রুহিকে টেনে তুলে শরীরের ধুলোবালি ছেড়ে দিল। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তোরা কি এখনো চুলোচুরির বয়স পার করতে পারিসনি? দৃষ্টি এসে যারাকে ধমকে বলল, তোকে এত মাতব্বারি মারতে কে বলেছে? ভালোই তো মজা লাগছিল দেখতে। দৃষ্টি আবারও রুহি আর প্রিয়স্মিতার দিকে তাকিয়ে বলল। গাইস, তোমরা কন্টিনিউ করো। রুহি আর প্রিয়স্মিতা একে অপরের দিকে তাকিয়ে একসাথে দৃষ্টির পায়ের পাতায় লাথি মেরে মুখ চেপে ধরল। প্রিয়স্মিতা বাঁকা হেসে বলল। এবার এনজয় কর। দৃষ্টি দুহাতে মুখ চেপে ধরে ব্যাঙের মতো লাফিয়ে উঠল। নুহা প্রিয়স্মিতার পাজলটা সলভ করতে করতে বলল। নুহার কথায় বাঁকা হাসলো প্রিয়স্মিতা। কলেজ ড্রেসের পকেট থেকে একটা ধারালো ব্লেড বের করলো। ব্লেড দেখে ভুরু কুচকে ফেললো ওরা। সৃষ্টি কৌতূহলী কণ্ঠে বলল, তুই সুইসাইড করতে চাস প্রিয়? প্লিজ বোন, তুই সুইসাইড করলে ওই দিক গিয়ে কর। এখানে মরলে আমরা ফেসে যাব। আমরা বেচারি এখনো জামাইয়ের মুখটা পর্যন্ত দেখিনি। কত স্বপ্ন আমাদের জামাই হবে, হোলিতে হোলিতে বাচ্চা কাচ্চা হবে। সেসব স্বপ্ন আমার স্বপ্নই হয়ে থেকে যাবে। প্রিয়স্মিতা বিরক্তি চোখে তাকালো ওর দিকে, তবে কোনো প্রিয়তা দেখালো না। পেছন ফিরে খুব সূক্ষ্মভাবে মেডিকেলের গ্রিন স্কিনটা ভার্টিক্যাল ভাবে কেটে ফেললো। আচমকা এই কাণ্ডে বিস্মিত হলো মেয়েরা। প্রিয়স্মিতা স্কিনটা একটু ফাঁক করে ভেতরে দৃষ্টিপাত করলো। এসব দেখে কৌতূহল বাড়লো ওদের। ওরাও দ্রুত এগিয়ে এসে স্কিনের কাটা অংশে চোখ রাখলো। অতিরিক্ত গরমে শুদ্ধ ফর্সা টকটকে লাল আপেলের মতো হয়ে গেছে। শুদ্ধ এসি ছাড়া থাকতে পারে না। আর সেখানে কি না এই 40 ডিগ্রি গরম এসিতে দূর, একটা ভালো মানের পাখা পর্যন্ত নেই। কেবল মাথার উপর একটা আদিকালের স্লিং ফ্যান বিকটভাবে শব্দ শোষণ করে ঘুরে চলছে। শুদ্ধ রুমাল দিয়ে নিজের কপালের ঘামটুকু মুছে পরবর্তী পেশেন্টকে ডাকলো। আসুন। ঘরের পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলেন ফুকলা দাঁতের 40 ঊর্ধ্ব এক লোক। শুদ্ধ প্রেসক্রিপশন প্যাডে কলম চালাতে চালাতে শান্ত কণ্ঠে বলল, বসুন। ভদ্রলোক এসে শুদ্ধর সামনে চেয়ারে বসলেন। শুদ্ধ প্যাড থেকে মাথা তুলে তাকে 2 সেকেন্ড পর্যবেক্ষণ করে বলল, আপনার কি সমস্যা? সমস্যার কথা শুনে লোকটা শ্যামবর্ণের মুখটা একটুখানি হয়ে গেল। তিনি হতাশাগ্রস্ত কণ্ঠে বললেন, আজ কয়েকটা মাস হলো ডাক্তার সাহেব, খালি বুক এই পাশে ওই পাশে 2 পাশে ব্যথা করে, আর এই জন্য কাজে যেতে পারি না বলে বউটা খালি খিটখিট করে। শুধু মনোযোগ দিয়ে ওনার কথা শুনল। অতঃপর স্টেথোস্কোপটা কানে পড়ে ওনার বুকে চেপে ধরে বলল, জোরে জোরে নিঃশ্বাস নিন। লোকটাও তাই করলো। শুদ্ধ এবার ওনার হাতে বিপি মনিটরের কাপ পরিয়ে দিল। ব্লাম্বারটা হাতে দিয়ে চেপে চেপে বাল্ব করতে করতে ওনার প্রেশার মেপে বলল, আপনার বিপি অনেক হাই, 180/90 mm এর চেয়ে। শুদ্ধর কথা লোকটার মাথার উপর দিয়ে গেল। লোকটা বুঝতে না পেরে বলল, এ বি হেইডা আবার কি ডাক্তার সাহেব? শুদ্ধ ওনার হাত থেকে কাপটা খুলে নিতে নিতে বলল, ব্লাড প্রেশার, মানে আপনার উচ্চ রক্তচাপ আছে, সেটা অনেক বেশি, এটা কমাতে হবে। লোকটা আবারও হতাশার একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, আপনার ঘরেও যদি আমার বউ এর মতো ওইরকম একটা বউ নামক গোপী যন্ত্র বাস করত, তাহলে আপনার রক্তচাপও চর করে মাথায় উঠে যেত ডাক্তার সাহেব। আচমকা লোকটার এহনো কথায় কেসে উঠল শুদ্ধ। গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, এর আগে ও কোথাও ডাক্তার দেখিয়েছিলেন? লোকটা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ডাক্তার সাহেব, আমার এলাকার এক ডাক্তারকেই দেখিয়েছিলাম, উনি কয়েকটা টেস্টও দিয়েছিলেন। টেস্টগুলো করাইছেন? জি ডাক্তার সাহেব। সাথে এক্সরে আনছেন? শুদ্ধর কথায় লোকটা একটু লজ্জা পেল। মাথা নিচু করে একটা মুচকি হাসি দিয়ে বলল, না ডাক্তার সাহেব, বউকে সাথে এনেছি, এক্সরে সাথে আনলে বউ মেরে ফেলবে। লোকটার কথায় আহম্মক বনে গেল শুদ্ধ। দৃষ্টি সৃষ্টি যারা, স্নেহা, নুহা, রুহি, প্রিয়স্মিতা একে অপরের মুখ চাওয়াচাই করে একসাথে অট্টহাসিতে ফেটে পড়ল। ঘরের পেছন থেকে এতগুলো মেয়ের হাসির শব্দ ভেসে আসতে ভুরু কুচকে ফেলল শুদ্ধ। গলা উঁচিয়ে বাইরে থাকা নার্সকে ডাকলো। সিস্টার। শুদ্ধর কথা এক প্রকার দৌড়ে এলেন নার্স। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, জি স্যার। শুদ্ধ চোখ মুখে স্বাভাবিক মাত্রার গাম্ভীর্য ধরে রেখে বলল, পেছনে কে বা কারা অসভ্যের মতো হাহাহি করছে? নার্স তাড়াহুড়ো করে বললেন, এখনই দেখছি স্যার। বলে ঘরের পেছনের দিকে চলে গেলেন। শুদ্ধ আবার পেশেন্ট দেখায় মনোনিবেশ করলো। এদিকে কেউ আসছে বুঝতে পেরে প্রিয়স্মিতা, রুহি, স্নেহা, দৃষ্টি, সৃষ্টি, জারা, নোহা উল্টো ঘুরে ভোদর দিল। দৌড়াতে দৌড়াতে লোকের ভিড়ে নির্ভানের সাথে সজোরে ধাক্কা খেয়ে গেল প্রিয়স্মিতা। পড়ে যেতে নিলে নির্ভান ওর হাত টেনে ধরল। চোখের চশমা ঠিক করে বলল, এখনই তো পড়ে যেতে চুরি, এইভাবে ছোটাছুটি করছো কেন? নির্ভানকে দেখে যারা, স্নেহা, নুহা, রুহি, দৃষ্টি, সৃষ্টি চোখের পলকে হাওয়া হয়ে গেল। কিন্তু ফেসে গেল প্রিয়স্মিতা। এখন তাকে উকিলের মতো জেরা করবে এই লোকটা।
প্রিয়স্মিতা অদৃশ্য হাতে নিচের কপাল চাপড়ে বলল। দুনিয়াতে ধাক্কা খাওয়ার জন্য কি আর ব্যাটা ছেলে ছিল না? নির্বাণ প্রিয়স্মিতাকে ভাবনার সাগরে ডুবে যেতে দেখে তাকে সোজা করে দাঁড় করালো। কোমল কণ্ঠে প্রশ্ন করলো। ওদিকে কোথায় গেছিলেন বললে না তো? প্রিয়স্মিতা একটা ভেটকি মেরে বলল। ওদিকে? আর আজ কতটুকু গরম পড়েছে মাপতে গেছিলাম নির্বাণ ভাই। কথাটা বলেই জিভ কাটলো প্রিয়স্মিতা। এই ছেলেটা কি সবসময় তাকে বাঁশ দেওয়ার জন্য বার্ষার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে? আর এই ছেলেটার সামনে পড়লে প্রিয়তার যত বলদি মার্কা কাজ কাম করে। ছ্যাঃ, প্রিয়স্মিতার এমন উদ্ভট কথায় ভুরু কুচকে ফেললো নির্বাণ। সন্ধিয়ান চোখে তাকিয়ে ভুরু নাচালো, বুকে হাত গুজে বলল। কেমন গরম পড়েছে, তার জন্য ওদিকে কেন যেতে হবে? ফোনে তাপমাত্রা দেখে নিলেই তো হয়। আর গরম কি শুধু ওদিকেই পড়েছে? সব জায়গাতেই পড়েছে, তাহলে ওদিকে কেন? প্রিয়স্মিতা চরের মতো নজর লোগালো এদিক ওদিক। এতে সন্দেহ বাড়ল নির্বাণের। সে প্রিয়স্মিতার হাত ছাড়াতেই আর কোনো দিকে না থেকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা ভোট দিয়ে দিল প্রিয়স্মিতা। এতে নির্বাণের ভুরু আরও খানিকটা কুচকে গেল। সে সন্ধিয়ান চোখে তাকিয়ে রইল প্রিয়স্মিতার যাওয়ার পানে। মনে মনে বলল, আবার কোথায় না জানি কোন খিচুড়ি পাকিয়েছে এসে, আল্লাহ মালুম। এই মেয়েটাকে নিয়ে যে ভবিষ্যতের আমায় অনেক হ্যাপা হোপাতে হবে সে আমি এখন থেকে বেশ বুঝতে পারছি। নির্বাণকে তপ্ত রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো নিলয়। কাঁধে হাত রেখে বলল। হাসল নির্বাণ। নিলয়ের পেটে ঘুষি মেরে বলল, ডুবেই তো মরতে চাই যদি সে আমায় ডুবতে দেয়। একেবারে তলিয়ে যেতে চাই তার প্রেম সাগরে, আর ভাসতে চাই না। তবুও মামা সামলে, এই বয়সে মেয়েদের মন কখন কোন দিকে চলে যায় তুমি বুঝতেই পারবে না, তাই খুব সাবধান হে। হাসল নির্বাণ। নিলয়ের পেটে ঘুষি মেরে আবার বলল। দীর্ঘ নিঃশ্বাস ফেলল নির্বাণ। আহত কণ্ঠে বলল, এই জন্যই তো সব সময় চোখে চোখ রাখি, পাছে যদি হারিয়ে যায় আমি যে বড় অচল তাকে ছাড়া। আর কিছু বলল না নিলয়। দিনের শেষ ভাগ। বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বলেন রোজা রমজানের দিন নাকি অন্যান্য দিনের তুলনায় একটু বেশি বরকতময় হয়। আল্লাহ নাকি ওনার নেক বান্দাদের ধৈর্যের পরীক্ষা নেন এই সময়। প্রিয়তার কাছেও কথাটা একদম সত্যি মনে হয়। তার কাছে অন্যান্য দিনের তুলনায় এই রোজার দিনগুলো একটু বেশি লম্বা মনে হয়। বিশেষ করে জোহরের পরের সময়টা কেন যেন কাটতেই চায় না। খালি বুক ধড়ফড় করে, আলসেমি লাগে। তবে আলসেমি লাগছে বললেই তো আর শুয়ে থাকা যায় না। এখন বিকেল 4:41। আজকের প্রথম ইফতারি 6:13-তে। তাই সেই অনুযায়ী প্রিয়তা, পরিণীতা, প্রেরণা, উষা, ইনায়া, প্রহেলিকা ইফতারি বানানোর কাজে লেগে পড়েছে। রমজানের পুরো মাস ইফতারি বানায় বাড়ির মেহেরা। সেরির জন্য রান্না করেন গিন্নিরা। ওনারা ইফতারি বানাতে চাইলেও প্রহেলিকা সাব মানা করে দিয়েছে। তাই এই বিকেলবেলা ওনারা একটু শুয়ে বসে রেস্ট নেন। প্রহেলিকা মনোযোগ সহকারে আটা মাখছে। এনায়া, উষা, দুজা নিজেদের মধ্যে টুকটাক কথা বলতে বলতে বেগুনির, আলু চপ, ডালের বড়া, পেঁয়াজও সহ বিভিন্ন আইটেমের তেলে ভাজা বানাচ্ছে। ধীরা ফল কাটছে। আর প্রিয়তা খুব যত্ন সহকারে শরবত বানাচ্ছে। সে তরমুজ কেটে কুচি কুচি করে বরফের টুকরো, রুয়াবজা, ঠান্ডা দুধ মিশিয়ে স্পেশাল মোহাব্বতের শরবত বানাচ্ছে। এর আগে সে লেবু, কমলা সহ আরও কয়েক প্রকার শরবত বানিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। প্রিয়তা শরবত বানিয়ে সেটা বড় একটা জাগে ভরে ফ্রিজে তুলতে নিলেই পেছন থেকে কেউ তার ওড়নার কোণা টেনে ধরল। পেছনে না ঘুরেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রিয়তা। পাশে থেকে একটা বড় গ্লাস তুলে এক গ্লাস শরবত তন্ময়ের হাতে ধরিয়ে দিল। তন্ময় চোখ পিটপিট করে তাকিয়ে আছে তার প্রিয় আপুর দিকে। প্রিয়তা ওর হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বলল, এটা তোর কত নম্বর ইফতারি ভাই? তন্ময় প্রিয়তার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে একশ্বাসে মেরে দিল। প্রিয়তার ওড়নায় হাতা মুখ মুছে বলল, সোয়াম আপু, অনেক রিফ্রেশিং। থিরার মাথায় ঠোকা দিয়ে বলল, বললি না তো এটা তোর কত নম্বর ইফতারি? তন্ময় প্রিয়তার মুখের সামনে গ্লাসটা ধরে বলল, বড় আম্মু বলেছে আমি ছোট মানুষ, পুরো রোজা একেবারে রাখতে পারবো না, তাই দুপুরবেলা ভাত খেয়ে অর্ধেকটা আর সন্ধ্যাবেলা তোমাদের সাথে ইফতার করে বাকি অর্ধেকটা, এভাবেই পুরোটা রাখবো। তন্ময়ের কথায় উষা আর ইনার চোখ বড় বড় হয়ে গেল। প্রিয়তা পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে গ্লাসে শরবত ঢেলে দিল। থিরা মুখ বাঁকিয়ে বলল, কাশ আমরাও এভাবে অর্ধেক অর্ধেক করে রোজা রাখতে পারতাম। আসলে আমাদের তাকদিরটাই খারাপ। তন্ময় দ্বিতীয় গ্লাস খেতে খেতে বলল, বড় আম্মু বলেছেন এভাবে রোজা রাখা যায়, তুমি রাখবে আপু? তাহলে নাও, তুমিও খাও। শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল তন্ময়। লাফিয়ে থিরা 2 কদম পিছিয়ে গিয়ে বলল, না না থাক ভাই, তুই খা, আমার এত সুখের দরকার নেই। ওদের কথার মধ্যে কিচেনের সামনে এসে দাঁড়ালো পোনাই। বড় ভাসুর দেখে উষা ইনিয়া তাড়াতাড়ি করে মাথায় কাপড় দিল। পোনাই সকলের দিকে এক নজর তাকিয়ে বলল, আমার একজন হিন্দু গেস্ট আসবে আজ, তাই বিফের কিছু রেখো না। বলেই চলে গেল পোনাই।
প্রণয়কে দেখে হাটফাস্ট হয়ে গেল প্রহেলিকার। মুসকি মুসকি হেসে আবার রুটি বেলায় মন দিল। প্রহেলিকার ঠোঁটের মৃদু হাসি কেন জানি সহ্য হলো না প্রিয়তার। কেমন বিষ খেয়ে বিষ হজম করার মতো মনে হলো। প্রণয়ের কথা মতো বিফ আবার ফ্রিজে তুলে শুধু মুরগির মাংস আর খাসির মাংস রান্না বসানো হলো। ইফতারে মাত্র 40 মিনিট বাকি, তাই প্রিয়তা সালাদ বানাচ্ছে। প্রেরণার্থীরা ডাইনিং টেবিল সেট করছে। এর মধ্যেই বড় একটা গামলা হাতে করে নিয়ে কিচেনে ঢুকলো অরণ্য ও তন্ময়। এত বড় গামলা দেখে হা হয়ে গেল। উষা, ইনায়া, প্রিয়তা ও থিরা প্রিয়তার সামনে দাঁড়িয়ে আছে দেখে অরণ্য গামলাটা ক্যাবিনেটের উপর রেখে তাড়া দিয়ে বলল, এই কালাচাঁদের বউ, সর সামনে থেকে। প্রিয়তা বুড়োকুচকে সরে গেল। অরণ্য উপর থেকে বড় মুড়ির ডাব্বাটা বের করে বেশ আধ গামলা মুড়ি ঢাললো। গামলায় এত মুড়ি ঢালতে দেখে আশ্চর্য হয়ে গেল উষা, ইনায়া। তবে প্রিয়তার্থীরা বিশেষ প্রতিক্রিয়া দেখালো না, কারণ এই কাহিনী তাদের বাড়িতে প্রতি বছরই চলে। অরণ্য আধা গামলা মুড়ি ঢলে সাথে 3টা প্লেট বেগুনি, 3 প্লেট পেঁয়াজু, 10টা সিঙ্গারা, 5টা চপ দিয়ে হাতে গ্লাভস পরে ভালো মতো চটকে চটকে মুড়ি মাখতে শুরু করলো। অরণ্যর মুড়ি মাখানো দেখে উষা, ইনায়া বেশ খুশি হলো। না হলে তাদেরকেই মুড়ি মাখতে হতো। ওদেরকে খুশি হতে দেখে থিরা ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, ভাবি জানেরা বেশি খুশি হয়ে কোনো লাভ নেই, মুড়ি তোমাদেরকে মাখাতে হবে। পিকচার আবে বাকি হে মেরি জান, দেখো না আগে আগে হোতা ক্যা হে কিয়া। থিরার কথার সারমর্ম কিছুই বুঝতো না উষা, ইনায়া। তবে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিল অরণ্য। ভালো মতো মুড়ি মেখে এবার ফ্রিজ খুলে আসল জিনিস বের করলো। রসগোল্লার গামলা এনে সেখান থেকে বড় বড় 8 পিস রসগোল্লা মুড়ির গামলায় ঢেলে দিল। মুড়ি মাখাতে রসগোল্লা মেশাতে দেখে ইনায়া আর উষার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। অরণ্য রসগোল্লার পাশাপাশি জিলাপি আর গুড় মিশিয়ে আরো ভালো মতো চটকে চটকে মাখতে শুরু করলো। মুড়ি মাখাতে গুড়, রসগোল্লা, জিলাপি মেশাতে দেখে ইনার গা গলিয়ে উঠল। প্রিয়তারা সহ্য হলো না। সে কণ্ঠে হতাশা মিশিয়ে বলল, মুড়ির ওপর এমন আকম্বিক নির্যাতনটা না চালালেও হয় না? ছোট ভাইয়া দেখেই তো বমি পাচ্ছে। অরণ্য আর একটু মিষ্টির রস মিশিয়ে মাখতে মাখতে বলল, একটু খেয়ে দেখবি কেমন স্বাদের জিনিস। এই স্বাদের ভাগ হবে না, বুঝলি? এই অখাদ্যগুলো গিলতেই হবে ভেবে গা গলিয়ে উঠল প্রিয়তা। সে নাক সিটকে বলল, এগুলো সুস্থ মানুষের খাবার নয়, তুমি খাও। তন্ময় মুড়ির গামলা থেকে এক মুঠো মুখে পুরে দিল। অরণ্য ওর দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, কেমন হয়েছে পিচ্ছু? তন্ময় চোখ বড় বড় করে সে এক্সপ্রেশন দিয়ে বলল, ফাটাফাটি। অরণ্য বিশ্বজয়ের হাসি দিয়ে মুড়ির গামলা নিয়ে চলে গেল। এসব দেখে কিছু বলার ভাষা খুঁজে পেল না উষা, ইনায়া। প্রিয়তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় মুড়ি মাখতে শুরু করলো, কারণ এসব অখাদ্য আর যেই খাক পোনাই ভাই কোনোদিনও খাবে না। প্রিয়তা মুড়ি মাখা শেষ করে সবকিছু রেখে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সন্ধ্যা 6:01। ইফতারের আর মাত্র 10 মিনিট বাকি। শিকদার বাড়ির ড্রয়িং রুমের মেঝেতে বড় বড় দুটো মাদুর পেতে তার চারপাশে গল হয়ে বাড়ির ছোট বড় সকলেই ইফতারের জন্য বসেছেন। বাড়ির মেয়ে বউরা যে যার স্বামীর পাশে বসেছেন। বিশেষ করে প্রহেলিকা তো পারেই না ফোনের কোলে উঠে পড়ে। ফোনায় শুধু দাঁতে দাঁত পিষছে, অথচ কিচ্ছু বলতে পারছে না। এসব দেখে প্রিয়তার ভিতরটা জ্বলন্ত কয়লার মতো ধিকি ধিকি চলছে। হঠাৎ হঠাৎ চোখও ঝাপসা হয়ে আসছে। তবুও বাড়ির সবার সামনে স্বাভাবিক দেখানোর প্রচেষ্টা। সে দীর্ঘ নিঃশ্বাসে বাড়ন্ত জ্বালাটা বুকে চাপা দিয়ে সবার জন্য প্লেটে প্লেটে ইফতারি বাড়তে শুরু করলো। অরণ্য, সমুদ্র, তন্ময় আর রাজ নিজের মুখের সামনে সেই মুড়ি মাখার গামলাটা নিয়ে বসে আছে। তাদের গোল গোল চোখগুলো সেই গামলাটার উপর স্থির। তাদের ভাবখানা এমন যেন আজানের ধ্বনি কানে আসা মাত্রই তারা এই গামলার উপর ঝাঁপিয়ে পড়বে। আর মাত্র কিছুক্ষণ। ইতিমধ্যে শিকদার বাড়ির কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দে হাঁপ ছেড়ে বাঁচল প্রণয়। আজকেই তার এসব অভিনয়ের ভেজাল মিটবে। সে বসা থেকে উঠে গিয়ে সদর দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে প্রণয়কে চেপে ধরল। প্রণয়ের বয়সী এক যুবক হাস্যোজ্জ্বল মুখে পেটে কিল ঘুষি মেরে বলল, শালা ব্যয় বানাবি না ভালো কথা, কিন্তু মাঝে মাঝে মনে তো রাখতে পারিস। আবির্ভাবকে দেখে চোখে হাসল প্রণয়। কাজ ছাপড়ে বলল। আবির্ভাব ভেতরে আসতে আসতে বাঁকা হেসে দুষ্টু কণ্ঠে বলল, আমি তো ছেলের বাপ, আজ না হয়ে ঠিকই হয়ে যাব, কিন্তু তুই মেয়ের বাপ হবি কবে? আবির্ভাবের পিঞ্চ মারা কথায় প্রণয়ের মুখের হাসি নিভে গেল। আর কোনো উত্তর দিল না। প্রণয় ও আবির্ভাব ড্রয়িং রুমে চলে এলো। প্রণয়ের সাথে এখন অপরিচিত ছেলেকে দেখে অনুশ্রী বেগম মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, উনি কি আপু? প্রণয় হালকা এসে আবির্ভাবকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ও হচ্ছে সাইকিয়াট্রিস্ট ডক্টর আবির্ভাব রায়চৌধুরী, আমার স্কুল জীবনের বন্ধু। ওকে আজকে আমি আমাদের বাসায় ইনভাইট করেছিলাম। আবির্ভাবও সবার দিকে তাকিয়ে হালকা হাসলো। বিনম্র কণ্ঠে সবার সাথে কুশল বিনিময় করলো। আবির্ভাবকে দেখে প্রেরণাথীরা চোখ রীতিমতো হাঁ হয়ে গেল।
থিরা গালে হাত দিয়ে প্রিয়তার গায়ে হেলে পড়ল, বুকে হাত চেপে ধরে বলল, হুসনে কি পড়ি শুনেছিলাম, কিন্তু এত হুসনে পারা, আই হাই ছোট আপু, মেয়ে তো গায়া। থিরার ঢং দেখে বিরক্ত হলো প্রিয়তা, চাপা কণ্ঠে ধমকে বলল, উনি প্রণয় ভাইয়ের বন্ধু, মানে তোর বয়সের দ্বিগুণের থেকেও 2-3 বছর বেশি হবে বেয়াদ্দব। প্রিয়তার কথায় পাত্তা দিল না থিরা, ড্যাব ড্যাব করে আবির্ভাবের দিকে তাকিয়ে থেকে বলল, पैर में उम्र का क्या काम है बताओ। मेरा दिल तो उसने का पार कर लिया, दीवाना हो गया। এবার প্রেরণাও প্রিয়তার গায়ে হেলে পড়ল, দুহাতে বুক চেপে ধরে বলল। দুজনের দিকে তাকিয়ে বিরক্ত হলো প্রিয়তা। প্রিয়তার পাশেই বসেছিল শ্বেতা। সে রাগে ফুসফুস করতে করতে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাব বেশি স্টাইল মেরে এসেছে, দেখতে পুরো চকলেট বয় লাগছে। শ্বেতা আবির্ভাবের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, একবার শুধু তোকে একা হাতে কাছে পাই, তারপর মেয়ে পটানোর 7 জনমের মতো ঘুচিয়ে না দিতে পারছি, তবে আমার নামও মৃত্তিকা চৌধুরী, শ্বেতা নয়। আবির্ভাবকে দেখে সবার রিয়াকশন যেমন তেমন, তবে প্রহেলিকার রিয়াকশন দেখার মতো। সে আবির্ভাবকে এখানে দেখে যেন বিশ্বাসই করতে পারছে না। তার মনে হচ্ছে পুরো পৃথিবীটা তার মাথায় চক্রের মতো ঘুরছে। এসি লাগানো, তারপরও প্রহেলিকা দরদর করে ঘামতে শুরু করেছে মুহূর্তে। ভয়ে তার পা জমে যাচ্ছে, হৃৎপিণ্ডটা মনে হচ্ছে এখনই ব্লাস্ট করবে। সে কি তবে কোনো প্রতারণার শিকার হলো? প্রণয় আর আবির্ভাব বসতে প্রণয়ের ফোন ভাইব্রেট করে উঠল। সে পকেটে হাত দিয়ে ফোনটা বের করতে তার চেহারার এক্সপ্রেশন পাল্টে গেল। দুই ভুঁড়ের মাঝ বরাবর সূক্ষ্ম 2-1টা রেখা দেখা গেল। সে আবির্ভাবের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তুই বস, আমি একটু আসছি। বলেই কল রিসিভ করে বাড়ির উত্তর দিকে চলে গেল। আপাতত বসার সব জায়গা ফুল থাকায় আবির্ভাব গিয়ে প্রহেলিকার পাশে বসলো। তার ভাবখানা এমন যে প্রহেলিকাকে কখনো দেখেইনি, চিনেও না। তবে প্রহেলিকার ভয়ে এতে আরো বেড়ে গেল। ভয়ে যেন সে নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। ততক্ষণে বাইরে থেকে ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি। প্রিয়তা আর উষা সবার হাতে হাতে ইফতারের প্লেট আর গ্লাস তুলে দিল। সকলে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে রোজা খুললেন। তবে প্রণয় এখনো আসেনি। এদিকে দেরি করে ইফতার করা উচিত নয়, তাই প্রিয়তা দ্রুত বাম হাতে শরবতের একটা গ্লাস তুলে ডান হাতে 2-3টা খেজুর নিয়ে উঠে দাঁড়ালো। কাউকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে বাড়ির উত্তর দিকে চলে গেল। প্রণয় উত্তরের ব্যালকনি পেরিয়ে বাগানে পৌঁছে গেছে। প্রণয় দ্রুত কণ্ঠে উপাসের ব্যক্তিকে বলল, পার্টনার, আই উইল কল ইউ ব্যাক লেটার। উপাস থেকে কি বলল শোনা গেল না। তবে প্রণয় আর শোনার অপেক্ষা করলো না। কল কেটে পেছনে ফিরতে কারো ছোট্ট দেহের সাথে মৃদু ধাক্কা লেগে গেল। সাথে সাথে গ্লাসটা শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে নিল প্রিয়তা। দুজনে মাথার উপর দিয়ে উড়ে গেল এক ঝাঁক সাদা সারস। দিনের শেষ ভাগ, সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। সেই অস্ত যাওয়া সূর্যের শেষ এক চিটা কমলা রঙা আলো এসে আছড়ে পড়ছে প্রিয়তার শুভ্র রঙা মুখশ্রীতে। আর তাতেই যেন দৃষ্টিতে ঘোর লেগে গেল প্রণয়ের। বুকের ভেতর থাকা ছোট্ট হৃদয়টা ধক করে উঠল। মন আনমনে বলে উঠল, তুমি নারী নাকি পুরী, বিধি নিজেই করবে ভুল। প্রিয়তার সামনের ব্যক্তির কোনো সরা শব্দ না পেয়ে ধীরে ধীরে আখি পল্লব মেলে উপরে তাকাতে তার নীলাভ চোখের কালো মণি দুটো কারো গভীর দৃষ্টির মায়াজলে আবদ্ধ হয়ে পড়ল। ঘরের মাঝে প্রণয়ের দিকে শরবতের গ্লাস এগিয়ে দিল প্রিয়তা। শরবতের গ্লাস মুখের সামনে ধরতেই ঘোর খাটল প্রণয়ের। সে দ্রুত দৃষ্টি ছড়িয়ে নিল, বড় বড় দুটো নিঃশ্বাস ফেলে। প্রিয়তার হাত থেকে শরবতের গ্লাসটা নিল। শরবতের গ্লাসটা ঠোঁটের কাছে নিতে তার মুখের সামনে একটা খেজুর তুলে ধরল প্রিয়তা। নিচু স্বরে কোমল কণ্ঠে বলল, নবীজির সুন্নত, খেজুর দিয়ে রোজা খুলতে হয়। তৃপ্ত চোখে তাকালো প্রণয়। প্রিয়তার হাতটা মুঠো করে ধরে খেজুরটা নিজের মুখে পুরে দিল। হাতের আঙুলে ঠোঁটের আলতো স্পর্শ পেতে ঈষৎ কেঁপে উঠল প্রিয়তা। প্রণয় এবার ঢকঢক করে গ্লাসের অর্ধেকটা শরবত খেয়ে নিল। এতক্ষণে যেন প্রাণ ফিরল দেহে। এবার সে তীক্ষ্ণ চোখে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তার শুকিয়ে যাওয়া শুষ্ক ঠোঁটের দিকে তাকিয়ে পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রণয়। প্রিয়তার মাথা থেকে পড়ে যাওয়া সাদা ওড়নাটা আবার সুন্দর করে মাথায় টেনে দিল। সাথে সাথেই ফটফট করে চোখ তুলে তাকালো প্রিয়তা। প্রণয় ওর হাতের মুঠো থেকে একটা খেজুর নিয়ে তার বীজ ছাড়িয়ে প্রিয়তার মুখে পুড়ে দিল। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তা। প্রণয় এবার নিজের রাত খাওয়া গ্লাসের শরবতটুকু প্রিয়তার মুখের কাছে তুলে দিয়ে বলল, তাড়াতাড়ি খা, না হলে রোজা কষ্ট পাবে। প্রিয়তা মুগ্ধ চোখে তাকিয়ে খেজুরের শরবতটা খেতে নিল। প্রণয় এবার ওর দিকে তাকিয়ে ভুরু বাঁকিয়ে বলল, এখানে এলি কেন? আমি নিজেই তো যেতাম। প্রিয়তা দৃষ্টি নত করে নিল, নিচু কণ্ঠে বলল, আপনার দেরি হচ্ছিল তাই। প্রণয় কোনো জবাব দিল না, কেবল আসক্ত চোখে তাকিয়ে রইল। সত্যি স্বীকার করতে তার কোনো আপত্তি নেই। এই মেয়েটার জন্য সে জীবনের যে কোনো সীমা অতিক্রম করতে পারে, হোক সেটা ভালো, হোক সেটা মন্দ। এই মুখটার দিকে তাকিয়ে সে সব করতে পারে, সব। প্রণয়ের হাত চেপে ধরে আর কিছু না বলে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিল। প্রহেলিকা চিন্তায় অস্থিরতায় কপাল বেয়ে নদীর স্রোতের মতো দরদর করে ঘাম ছুটছে। সে কিছু খেতেই পারছে না। এ ব্যাপারটা লক্ষ্য করলেন অনুশ্রী বেগম।
তিনি প্রহেলিকার প্লেটে একটু ফল মিষ্টি তুলে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, কি হয়েছে আম্মু? কোনো সমস্যা? খাচ্ছ না কেন? অন্য মনস্কতায় অনুশ্রী বেগমের স্বাভাবিক কথাতেও ঘাবড়ে গেল প্রহেলিকা। সে একবার ভয়ার্ত চোখে মাথা ঘুরিয়ে আবির্ভাবকে দেখল। অতঃপর অনুশ্রী বেগমের কথার কোনো জবাব নিয়ে এক প্রকার দৌড়ে চলে গেল উপরে। ওর এই অদ্ভুত আচরণের কোনো কারণই খুঁজে পেলেন না অনুশ্রী বেগম। মনে মনে ভাবলেন, কি হলো মেয়েটার? প্রহেলিকার আচমকে এমন ব্যবহার হজম হলো না সাদমান শিকদার ও খালিদ শিকদারের। তবে ওনারও এই মুহূর্তে বিশেষ কিছু ভাবলেন না। তবে তাদের চোখ এড়ালো না প্রণয় ও আবির্ভাবের ঠোঁটের অদৃশ্য বাঁকা হাসি। খালিদ শিকদারের পুরো কুচকে ভাবলেন, কি হয়েছে সেটা আমাকে খুব তাড়াতাড়ি জানতে হবে। বাড়ির মেহমান বলে অনুশ্রী বেগম ও অনন্যা বেগম নিজেরা আবির্ভাবের পাশে বসে স্পেশাল মেহমানদারি করতে শুরু করলেন, যার ফলস্বরূপ কয়েক মিনিটের মধ্যে আবির্ভাব পেট ভরে গলায় চলে গেল। তবুও সে হেসে হেসে গল্প করতে করতে খাচ্ছে। তার এমন কিলার স্মেল দেখে উল্টো দিকে বসে থাকা থিরাও প্রেরণা নিঃশব্দে আঁচড় খেয়ে মুখ থুবড়ে পড়ল। প্রেরণা থিরার হাত জড়িয়ে ধরে বলল, তোর দুলাভাই হিসেবে কেমন মানাবে বল? প্রেরণার কথায় কপাল কুঁচকে ফেলল থিরা। মুখ ঝাপটা মেরে বলল, নজর দিও না সেজো আপু, উনি তোমার ছোট বোনের হবু স্বামী। থিরার কথায় খেকিয়ে উঠল প্রেরণা। চাপা শব্দে ধমকে বলল, ওই তোর বয়স কত? থিরা নির্লিপ্ত কণ্ঠে বলল, এই মাস 14 হবে। জ্বলে উঠল প্রেরণা। কান টেনে দিয়ে বলল, জানিস ওনার কত? এই প্রশ্নের উত্তর আবির্ভাবে দিল। জি আন্টি, 2 মাস পর 30 হবে। আবির্ভাবের কথায় সন্তুষ্ট হাসলেন অনুশ্রী বেগম। আবির্ভাবের কথায় মুখ হা হয়ে গেল থিরার। প্রেরণা এবার আরো জোরে ওর কান টেনে ধরে বলল, শুনেছিস? থিরাও কম কি, প্রেরণার হাতে জোরে চিমটি কেটে বলল, মাত কবি বুঝতে নেই হতা হে। চিমটির তীব্রতায় চাপা কণ্ঠে আর্তনাদ করে উঠল প্রেরণা। শ্বেতা ওদের সামনে বসে বসে সব সার্কাস মনোযোগ দিয়ে এনজয় করছিল। এবার সে একটা গ্রিন আপেলে কামড় বসাতে বসাতে ওদেরকে শুনিয়ে শুনিয়ে গাইল, যতই ঘুরিয়ে উড়াও রাতে লাটাই আমার হাতে। সে তার গানে মুখ বন্ধ করে ফেললো থিরা ও প্রেরণা। চোখ ছোট ছোট করে চাইলো শ্বেতার দিকে। শ্বেতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে চলে গেল। প্রেরণা থিরা কেমন সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। অনুশ্রী বেগম ও অনন্যা বেগম আধা ঘন্টার পরিচয় আবির্ভাবকে নিজেদের ছেলে বানিয়ে ফেলেছেন। অনুশ্রী বেগম আবির্ভাবের মাথায় হাত বুলিয়ে বললেন, রাতের খাবার খেয়ে যাও আব্বু, তোমার জন্য রান্না বসাচ্ছি। আবির্ভাব একটা বিশাল হাসি মুখে ঝুলিয়ে বলল, অবশ্যই। প্রহেলিকা চিন্তায় অস্থিরতায় কপাল বেয়ে নদীর স্রোতের মতো দরদর করে ঘাম ছুটছে। সে এলোমেলো দৃষ্টি ফেলে ঘরের এ মাথা থেকে ও মাথা ব্যস্ত কদমে পায়চারি করছে। অন্য কিছু নয়, কেবলমাত্র ভালোবাসা হারিয়ে ফেলার ভয়ে তার মনে জেঁকে বসেছে। মনে হচ্ছে অদৃশ্য হাতে কেউ গলাটা শক্ত করে চেপে ধরেছে। সে কস্মিন কালেও কল্পনা করেনি ওই ডাক্তারের সাথে প্রণয়ের কোনো সম্পর্ক থাকতে পারে। এখন যদি ওই ডাক্তার প্রণয়কে কিছু বলে দেয়, এটা ভাবতেই চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠল প্রহেলিকা। না, এই হতে পারে না। প্রয়োজন হলে ওই ডাক্তারকেও আমার রাস্তা থেকে সরিয়ে দেব, তবুও আমার প্রণয়কে হারাতে দেব না। প্রহেলিকা যেন চোখে অন্ধকার দেখছে। ভয়, দুশ্চিন্তা, হতাশা তাকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে। প্রহেলিকার আচমকায় কান্না পেয়ে গেল। সে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাঁটুতে মুখ গুজে ফুফিয়ে উঠল, মিস প্রহেলিকা শিকদারকে কি কান্নায় মানায়? উঠো, প্ল্যান করো কিভাবে আবার সর্বনাশ করা যায়। কারো কণ্ঠে পিলে চমকে উঠল প্রহেলিকা। ঝট করে মাথা তুলে রক্তিম চোখে তাকালো। সামনে প্রণয়ের বাঁকা এসে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রণয়ের বলা বাক্যগুলো প্রহেলিকার ব্রেনে প্রসেস হতে প্রহেলিকার হৃৎপিণ্ড চলাৎ করে উঠল। কলেজের পানি শুকিয়ে মরুভূমি হলো মুহূর্তে। ভয়ার্ত চোখ মুখে আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়ের পানে। প্রণয় বাঁকা হেসে এগিয়ে গেল প্রহেলিকার নিকট। প্রহেলিকার চোখ মুখে এই হারানোর ভয়টা দেখে কেন জানি আজ প্রণয়ের মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। এই দিনের অপেক্ষায় যেন ছিল সে কতকাল। প্রহেলিকা ফট করে বাসা থেকে উঠে পড়ল। প্রণয়কে জড়িয়ে ধরতে নিলেই দুকদম পিছিয়ে গেল প্রণয়। শক্ত কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল, ডোন্ট টাচ মি। থমকে গেল প্রহেলিকা। চোখের পাথায় বিন্দু বিন্দু অশ্রু। কণারা ভিড় জমালো মুহূর্তে। তবে কি সব শেষ হয়ে গেল? প্রণয় কি সব জেনে গেল? এখন কি ছেড়ে দেবে তাকে? কিন্তু ছেড়ে দিতে চাইলে কি সে ছাড়তে দেবে? বউ সে, তার বিয়ে হয়েছে তার সাথে। তাই মৃত্যুর আগ পর্যন্ত সে কিছুতেই নিজের অধিকার ছেড়ে নেবে না। প্রণয়কে ছাড়বে না, কখনোই না। প্রণয় জানে ঘৃণা নিয়েও বাঁচবে, তবুও ছাড়বে না। প্রণয় প্রহেলিকার মনের ভাব বুঝতে পেরে বাঁকা হাসলো। পায়ের উপর পা তুলে বেডের উপর বসলো। ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, এই আবরার শিকদার প্রণয়কে ধরে রাখা তোমার কর্ম নয় মিস প্রহেলিকা শিকদার। শুধু তুমি কেন, এই পৃথিবীতে একজন ব্যতীত আর কারো এক চুল পরিমাণও সামর্থ্য নেই এই আবরার শিকদার প্রণয়কে ধরে রাখার।
আর না আছে আমায় ধরার বা ছোঁয়ার কোনো অধিকার। এই পৃথিবীতে আমি শুধু একজনকে সেই অধিকার দিয়েছি। সে চাইলে ধরতেও পারে, ছুঁতেও পারে, ইচ্ছা করলে খেয়েও ফেলতে পারে। আর ওন চয়েস। অন্যের প্রতি প্রণয়ের এমন ভালোবাসার বহিঃপ্রকাশে অন্তর জ্বলে উঠল প্রহেলিকার। মুহূর্তে ভয়ঙ্কর রণমূর্তি ধারণ করে তেড়ে গেল প্রণয়ের দিকে। প্রণয়ের শার্টের কলা চেপে ধরে চিৎকার দিয়ে বলল, কেমন পুরুষ তুমি? লজ্জা করে না তোমার? নিজের বউয়ের সামনে অন্য মেয়েকে ভালোবাসার কথা বলো। আমাকে দেখো, আমি তোমার বউ। ওই মেয়েটার থেকে যথেষ্ট পরিণত। নাকি আমি আর আজকাল তোমাকে সুখ দিতে পারি না যে তোমার অন্য মেয়েদের কথা মনে পড়ে? প্রহেলিকার কথা শেষ হওয়ার আগেই তার গায়ে সর্বশক্তি দিয়ে সজোরে চর বসিয়ে দিল প্রণয়। মারের তীব্রতায় ছিটকে মেঝেতে পড়ে গেল প্রহেলিকা। পুরুষালী গায়ের শক্তিতে মুহূর্তে নরম গালের মাংস ছিঁড়ে গেল। দাঁতের সাথে লেগে ঠোঁট কেটে রক্ত চলে এলো। ব্যথায় কান্না পেয়ে গেল প্রহেলিকা। সে অশ্রুভেজা নয়নে তাকালো প্রণয়ের দিকে নিঃশব্দে। তার চোখ বেয়ে অশ্রুগুলো ফোটায় ফোটায় গড়িয়ে পড়তে লাগলো। প্রণয়ের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মন চাচ্ছে এই মেয়েটাকে এখানেই পুঁতে ফেলতে। সে প্রহেলিকার দিকে এগিয়ে গিয়ে তার সামনে বসলো। প্রহেলিকার দিকে আঙুল উঠিয়ে ব্যঙ্গ করে বলল, আমাকে সুখ দেওয়ার ক্ষমতা তোর নেই। তোকে আমি 5 বছর আগেই বলেছিলাম তোর শরীরের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। শুধু তুই কেন, এই পৃথিবীতে এক নারী ব্যতীত এই আবরার শিকদার প্রণয়ের আর কোনো নারীর দেহের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। না হলে এই আবরার শিকদার প্রণয় যদি চাইতো তো তোর থেকে 1000 গুণ মেয়ে প্রতিদিন সকাল বিকাল সে তার বিছানায় রাখতে পারতো। কিন্তু সত্যি কথা কি বলতো, ফিল পাই না। কিন্তু ওই একটা নারীকে দেখলে আমার সমস্ত শরীরের পশম একত্রে দাঁড়িয়ে যায় শুধু একবার স্পর্শ করার জন্য, একটু ছুঁয়ে দেওয়ার জন্য, একটু বুকে জড়িয়ে ধরার জন্য। বিশ্বাস কর, সে ব্যতীত পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীও যদি আমার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকে তা ফিলিংস জাগা তো দূরের কথা, থুতু ফেলতেও ইচ্ছে করবে না। সেখানে তুই কোন ছাড়? প্রণয়ের বলা একটা বিষাক্ত তীক্ষ্ণ বাক্যবান প্রহেলিকার হৃৎপিণ্ডকে ওফোর করে দিল। অন্যকে এমন কটু বাক্য বললে হজম করে নেওয়া যায়, কিন্তু সেই মানুষটাকে এগুলো বলছে যে মানুষটার জন্য প্রহেলিকা এত যুদ্ধ করেছে, এত করেছে, কিন্তু সেই মানুষটা কিভাবে সস্তা বাজারে মেয়েদের সাথে তুলনা করে দিল। তবুও দমে গেল না। প্রহেলিকা কণ্ঠ ঝাঁজ নিয়ে তাচ্ছিল্য হেসে বলল, এত সাধু পুরুষ সাজা তোমার মানায় না প্রণয়। ভুলে গেছো এই ঘরে কি কি করেছো রাতের পর রাত? প্রহেলিকার কথায় হাসি পেয়ে গেল প্রণয়ের। প্রহেলিকার মুখের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। কয়েক সেকেন্ড হেসে নিজেকে সামনে নিল। নাক সিটকে বলল, বড্ড বোকা তুই। তোর মনে হয় আমি তোকে ছুঁয়েছি? এত খারাপ রুচি আমার? প্রণয়ের বলার ধরন দেখে তাজ্জব বনে গেল প্রহেলিকা। অবিশ্বাস চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় বাঁকা হেসে বলল, গো অ্যান্ড গেট এ মেডিকেল টেস্ট। থমকে গেল প্রহেলিকা। চোখে মুখে চরম অবিশ্বাস, কিন্তু ধাক্কাটা সামলে নিয়ে বলল, শরীর সম্পর্কে হোক বা না হোক আমি তোমার বউ। তাই তুমি যতই বলো আমার হাত থেকে তোমার রেহাই নেই। এবার আরো জোরে হেসে উঠল প্রণয়। হু করে হাসতে হাসতে কণ্ঠে রসিকতা ঢেলে বলল, সিরিয়াসলি তুই আমার বউ? প্রণয়ের হাসি দেখে এবার চরম ভয় হচ্ছে প্রহেলিকার, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার ভয়। সে কম্পিত কণ্ঠে বলল, এমন মজা করো না প্রণয়, সব মজা সহ্য হয় না। প্রণয়ের কোনো কথা জবাব দিল না। নিজের সুটকেস গুছাতে শুরু করলো। প্রণয়কে জামা কাপড় গুছাতে দেখে আতঙ্কে গা কাটা দিয়ে উঠল প্রহেলিকার। প্রণয়ের বাহু চাপটে ধরে কান্না করে দিয়ে বলল, প্লিজ প্রণয়, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু প্রণয় ওর হাত ছাড়া মেরে ছাড়িয়ে নিল। প্রহেলিকার এত কান্না আহাজারে অর্থহীন। প্রণয়ের উপর যেন কোনো প্রভাবই ফেলতে পারল না। প্রহেলিকা এবার বাধ্য হয়ে চিৎকার দিয়ে বলল, তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি সব শেষ করে দেব। মাটির সঙ্গে মিশিয়ে দেব ওই মেয়েটাকে। আর তুমি খুব ভালো করে জানো প্রণয়, আমি যা বলি তাই করি, তাই ধৈর্যের পরীক্ষা নিও না। প্রহেলিকার কথায় হাত থেমে গেল প্রণয়ের। সে রহস্যময় বাঁকা এসে তাকালো প্রহেলিকার দিকে। কোনো রূপ বাক্য ব্যয় ছাড়াই নিজের ফোনটা এগিয়ে দিল প্রহেলিকার দিকে। প্রহেলিকা ভয়ের চোখে তাকিয়ে আছে। প্রণয় এসে ফোনটা নিতে বলল। প্রহেলিকা ফাঁকা ঢোক গেলে কাপা কাপা হাতটা বাড়িয়ে ফোনটা নিল। ফোন চলছে একটা 2 মিনিটের ভিডিও, যেখানে প্রহেলিকা স্বীকার করেছে যে সে আর তার চাচা মিলে এই পুরো ষড়যন্ত্রটা সাজিয়েছিল, যার ফলে একটা খুন প্রিয়তার একটা খুন করেছিল প্রণয়। ভিডিওটা দেখে প্রহেলিকার দুনিয়া দুলে উঠল। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। প্রণয় ওর হাত টেনে ফোনটা কেড়ে নিয়ে আবার পকেটে ঢুকিয়ে দিল। প্রহেলিকার করুণ দশা দেখে ঠোঁট এলিয়ে হেসে বলল, মাই ডিয়ার পাতানো বউ, তুমি চাইলে তোমার কাছে থাকা ভিডিওটা পাবলিশ করে দিতে পারো, আমার কোনো প্রবলেম নেই। এবার মরলে আমার জান একা মরবে না, এবার মরলে সবাই একসাথে মরবো।
তুমি, আমি, তোমার বাপ, চাচা, আমরা সবাই একসাথে নরকে যাব। এবার ভাবো কি করবে? সুন্দর মতো দুনিয়াতে বেঁচে থাকবে নাকি সবাইকে নিয়ে নরকে যাবে? কিন্তু যাই করো, আমি আর তোমার সঙ্গে থাকছি না, আর এই মিথ্যে বিয়ের নাটকও আর করতে পারছি না। তাই আমি আমার ঘরে চললাম। বাড়ির লোককে কি বলবে সেটা তোমার ব্যাপার। ওকে বেবি, বাই বাই। বলে বাঁকা হেসে চলে গেল পোনায়। মূর্তির মতো দাঁড়িয়ে রইল প্রহেলিকা। তার এত বছরের পরিশ্রম সব যেন এক নিমিষে মিথ্যে হয়ে গেল। কত বড় প্রতারণার শিকার হলো সে প্রণয়ের বউ নয়, ওদের মধ্যে কিছু নেই, এটা ভাবতেই প্রহেলিকা পাগলের মতো হয়ে গেল। সারা ঘরে জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো। চোখ মুখ তার জ্বলে উঠছে। ভয়ঙ্কর প্রতিহিংসার আগুনে যে চোখে ধ্বংস ছাড়া আর কিছু নেই। হয়তো আজ থেকে আবার নতুন কোনো ধ্বংসলীলার সূচনা হতে চলেছে। রাত 12:15। রাজপ্রাসাদের মতো শিকদার বাড়ি মৃত্যুপুরীর মতো নিঝুম নিস্তব্ধতায় ঢাকা পড়ে আছে। বাড়ির ছোট বড় প্রত্যেক সদস্যই গভীর তন্দ্রায় মগ্ন। আজ আরও কারো সেহেরি পর্যন্ত জেগে থাকার বা আড্ডা দেওয়ার মতো এনার্জি হয়নি। বিধায় ফোনে রাত 3টার অ্যালার্ম সেট করে তারাবির নামাজ পড়ে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। আর কারো কোনো সারা শব্দ মেলেনি। আজ যেন সবার ঘুম একটু বেশি গভীর। ক্লান্ত থাকলেও সচরাচর এমনটা হতে দেখা যায় না। হয়তো এর পেছনেও গভীর কোনো রহস্য আছে, কে জানে। তবে এই মরণ ঘুমের ফাঁদ থেকে রক্ষা পায়নি প্রিয়তাও। সেও পাশবালিশ বুকে জড়িয়ে গভীর নিদ্রায় তলিয়ে আছে, যেন চেতনাই নেই তার। তবু ঘুমের মধ্যে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। অবচেতন মনও অনুভব হচ্ছে কেউ হয়তো তাকে অনেকক্ষণ থেকে ডাকছে বা জাগানোর চেষ্টা করছে। কিন্তু সেই অসহ্য রকমের ঘুমের জন্য সে দৃষ্টি মেলে তাকাতে পারছে না। সারাটা শরীর যেন আলস্যের সাগরে ডুবে আছে। চোখের পাতা দুটো ভার মেলতে গেলেই জ্বালা করে উঠছে। তাই সবকিছু অগ্রাহ্য করে ঘাপটি মেরে পড়ে আছে প্রিয়তা। কিন্তু সেই ব্যক্তিও যেন আজ পণ করে নিয়েছে প্রিয়তাকে সে জাগিয়ে ছাড়বে। উফ, প্রিয়তা এবার অনুভব করলো কেউ তার দোগালে হাত রেখে আলতো চাপড় দিয়ে ডাকছে। এত ডাকাডাকিতে এবার প্রচণ্ড বিরক্ত হলো প্রিয়তা। ঘুমের মধ্যে নাক কুচকে ঠোঁট উল্টালো। নিজের বালিশ ছেড়ে জাপটে ধরল সেই ব্যক্তির কোমর। ঘুমের ঘরে নরম শিমুল তোলার বালিশটা ছুঁড়ে ফেলে সেই ব্যক্তির উরুতে মাথা রাখে। শক্ত করে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দেয়। সাথে সাথে হৃৎপিণ্ড তার প্রিয় মাদকটা পেয়ে যায়। আর প্রিয়তাও তলিয়ে যেতে নেয় সেই সুখের অতলে। নিদ্রা আরও ভারী হয়ে ওঠে। কিন্তু প্রিয়তার এত সুখ যেন সহ্য হলো না সেই ব্যক্তির। তার বাঁকা পথ অবলম্বনে প্রিয়তার এবার দম বন্ধ করা অনুভূতি হতে লাগলো। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেল বহুগুণ। শিউরে শিউরে উঠতে লাগলো মকমলে দেহকানা। তার সারা মুখ জুড়ে উষ্ণ নরম ভেজা কিছুর অস্তিত্ব অনুভব হতে লাগলো। এবার যেন তার মটকা মেরে পড়ে থাকতে পারল না প্রিয়তা। ঢুলু ঢুলু চাপসা চোখ মেলে তাকালো, অস্ফুটে ডাকলো, প্রণয় ভাই। প্রণয়ের মুখের উপর ঝুঁকে ওর দিকেই কেমন ঘোর লাগা তৃষ্ণাত্ম দৃষ্টিতে তাকিয়েছিল। তার বাদামি চোখের কালো মণিতে উপচে পড়ছিল নিখাত ভালোবাসা। ঘুম ভাঙাতে তার মন টানছিল না। মন বলছিল, হৃদয়ের অন্তপুরের ঘুমন্ত পড়ি, সে ঘুমাক না আর কিছুক্ষণ, আমি ততক্ষণ দুনয়ন ভরে দেখি। কিন্তু ভাবনা আর বেশি দূর এগোনোর সময় পেল না প্রণয়। প্রিয়তা তার বুকে কাছের টি শার্ট দু হাতে টেনে ধরল। অন্য মনস্ক থাকায় প্রিয়তার একদম মুখের সামনে ঝুঁকে পড়ল প্রণয়। হয়তো আর সেন্টিমিটারের দূরত্ব, এটুকু ঘুচে গেলেই নিঃশ্বাসের মিলন ঘটবে। প্রিয়তা তার গালের কাছে মুখ নিয়ে আধো আধো ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে পড়ল, আর একটু ঘুমাই না প্রণয় ভাই, ভীষণ ঘুম পাচ্ছে তো, আপনিও আমার পাশে ঘুমিয়ে পড়ুন। প্রিয়তার ঘুম ঝরানো আধো আধো কণ্ঠস্বরটা তীরের মতো ছুটে এসে প্রণয়ের হৃৎপিণ্ডে লাগলো। কিন্তু প্রিয়তার কথা জবাব দিল না প্রণয়। নিজেকে ধাতস্থ করে প্রিয়তাকে একটানে শোয়া থেকে বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল প্রিয়তা। ঘুম জড়ানো চোখে পিটপিট করে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় কিছু বলবে, তার পূর্বে প্রিয়তা আবার প্রণয়ের বুকে হেলে পড়ল। দুর্বল মুঠোয় টি শার্টের একাংশ চেপে ধরে আগের মতোই ঘুমো ঘুমো কণ্ঠে অভিযোগ করল, আপনি খুব পচা প্রণয় ভাই, আপনাকে আমার সাথে ঘুমাতে বললাম বলে এভাবে তুলে দিলেন। আপনি খুব খুব পচা, আপনার সাথে কথা বলবো না, যান। প্রিয়তাকে শিশুসুলভ ভঙ্গিতে অভিযোগ জানাতে দেখে বুকটা তোলপাড় করে উঠল প্রণয়ের। বাচ্চাটাকে সে আগের মতো বুকে নিয়ে একটু আদর করার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল। কিন্তু মনের সে অদম্য ইচ্ছাটাকে প্রশ্রয় দিল না প্রণয়। অনুভূতিটা গিলে নিয়ে প্রিয়তার মাথায় হাত রাখল। কণ্ঠে কমলতা এঁটে স্নেহের সহিত মৃদু ধমকে পড়ল, তোকে তখন পায়েসটা খেতে বারণ করেছিলাম না, তাহলে বাটি ভরে কেন খেলি? প্রণয়ের আদুরে ধমকে গাল ফুলিয়ে ফেলল প্রিয়তা। আবারও সেই ঘুম জড়ানো অলস কণ্ঠে প্রত্যুত্তর করল, শুধু শুধু বকবেন না প্রণয় ভাই, তখন সবাই বলছিল এটা নাকি অনেক ভালো হয়েছে, আর বড় আম্মু অনেক জোর করছিলেন। তাই তুই বড় বাটি দিয়ে পুরো এক বাটি মেরে দিলি। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলল। চুপসে গেল প্রিয়তা।
প্রণয়ের বুকের ঘ্রাণ নিতে নিতে বলল, একটুকুই তো খেয়েছি, প্লিজ বকবেন না। আসলে ওটা অনেক মিষ্টি ছিল, তাই লোভ সামলাতে পারিনি, প্লিজ। তাই মেডিসিন মেশানো পায়েসটা এত মিষ্টি ছিল। সাথে সাথেই দুপাশে তড়িৎ বেগে মাথা নাড়ল প্রিয়তা। তীব্র বিরোধিতা জানিয়ে বলল, মিষ্টি ছিল কিন্তু ওটার থেকে বেশি নয়। ওটা পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি, ওটা আমি বারবার খেতে চাই। প্রিয়তার কথায় কেমন সন্দেহ হলো। প্রণয়ের ভুরু বাঁকিয়ে প্রশ্ন করল। কোনটা? প্রিয়তা এবার ওর বুকের সাথে আরেকটু মিশে গেল। লজ্জা শরমের মাথা খেয়ে বলল, আপনার ডার্ক রেড লিপস যেরকম সুন্দর দেখতে ওরকম সুন্দর খেতে, অনেক ইয়াম্মি। ওটা আর একটু খেতে দেবেন? প্রিয়তার এমন সোজাসাপটা জবাবে কেসে উঠল প্রণয়। বিস্মিত চোখে প্রিয়তার দিকে তাকালো, ভুরু নাচিয়ে বলল, তুই এমন নষ্ট চোখে দেখিস আমায়? আগে তো জানতাম না। প্রিয়তা পুনরায় ঘুম জড়ানো কণ্ঠে বিরোধিতা করে বলল, হ্যাঁ, আপনাকে নষ্ট চোখে দেখি তো কি হয়েছে, আপনাকেই তো দেখি। পাশের বাড়ির মোখলেসকে তো আর দেখতে চাই না। প্রণয়ের বিরোধিতা করার ভাষা খুঁজে পেল না। এই কথার প্রেক্ষিতে আর কি বলবে সে যে বড্ড দুর্বল পুরুষ। তার উপর এই মেয়ে যদি এভাবে ভালোবাসার দাবি জাহির করে, তাহলে নিজেকে কিভাবে সামলে রাখবে প্রণয়? তার জন্য যে সামনের পথটা আরও বেশি যন্ত্রণাময় হয়ে উঠবে, যেখানে সে পরিষ্কার জানে তার ভালোবাসাটা একতরফা নয়। প্রণয় কিভাবে তখন নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ ধরে রাখবে? এটা যে তার সাধ্যসীমার মধ্যে নেই। আসলে যারা একবার নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তারা আর কখনো সেই বাড়তে থাকা অনুভূতির উপর লাগাম টানতে পারে না, কখনোই না। প্রথমে সে আবেগ হয়তো জন্মায় মনের কোনো এক কোণে, নিঃশব্দ শান্ত ছোট্ট এক সরোবরের ন্যায়, খুব নিরীহভাবে। কিন্তু তাকে যদি সেখানেই থামিয়ে দেওয়া না হয় বা তার পরিমাপ বেঁধে দেওয়া না হয়, তখন সেই নিরীহ অনুভূতি রূপ নেয় বিশাল অস্থির এক উত্তাল নোনা সাগরে, যা স্রোত নিজের মতো করে দিক বদলায়, ঢেউ তোলে, ভাসিয়ে নিয়ে যায় সমস্ত কিছু। আর তখন সে ব্যক্তির যার ভিতরেই এই অনুভূতির সাধকের জন্ম নেয়, তার কিছুই করার থাকে না। সে কেবল অপার অসহায়তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার নিজেরই হৃদয় কিভাবে প্রতিনিয়ত একটু একটু করে গ্রাস করে ফেলছে। তাই হয়তো গুণীজনেরা বলেন, বাড়াবাড়ি রকমের কোনো কিছুই ভালো নয়, সব কিছুর উপরে ব্যক্তির নিজের নিয়ন্ত্রণ থাকা জরুরি। এটাই তার বেঁচে থাকার সবচেয়ে বড় রক্ষা কবচ। কিন্তু এই জায়গাতেই বড্ড বাজেভাবে হেরে গেছে প্রণয়, আর এর জন্য সে নিজেই সব থেকে বেশি দায়ী। হয়তো সে নিজেকে কখনো আটকাতেই চায়নি, হয়তো সে চেয়েছিল সে অনুভূতি একটু একটু করে বাড়ুক, আরও বাড়ুক, যতটা বাড়াতে পারে মনের সর্বত্র ছড়িয়ে যাক। চাইলেই তো আর সব অনুভব থামানো যায় না, আর থামানোর কারণও ছিল না। সে দেখেছে অনুভূতিরা সীমা ছাড়িয়ে যাচ্ছে, তবুও সে তাদের স্বাধীন রেখেছে। চুপ করে চোখ বুজে দাঁড়িয়ে থেকেছে, যেন নিজের ভেতরের কোনো নিষিদ্ধ বৃক্ষকে সে নিজেই পানি দিচ্ছে। আর সেই গোপন বৃক্ষই সময়ের সাথে সাথে অনুভূতির ডালপালা মেলে ছড়িয়ে পড়েছে তার সমস্ত অস্তিত্ব জুড়ে। সন্তর্পণের শিকড় গেড়েছে হৃদয়ের অতল গহীনে, অতটা গভীরে বোধহয় প্রণয়ের কল্পনা শক্তি পৌঁছাতে পারে না। তার সারা শরীর পাপে ঝলসে যাচ্ছে, অথচ ওই একটা টুকরো জায়গা যেন জান্নাতের বাগান। কিন্তু যখন সবকিছু তার নিয়ন্ত্রণের অনেক বাইরে, যখন সে একেবারে অচল, একেবারে নিঃস্ব, অপারক, পরনির্ভরশীল, তখনই একটা প্রচণ্ড কালবৈশাখী ঝড় এসে তার গোটা জীবন তছনছ করে দিল। তার সকল চিন্তার সকল কল্পনা তার সব উলটপালট করে দিল, একেবারে নিঃস্ব করে দিল তাকে ভেতর থেকে। তখন আর কিছুই ফেরানো ছিল না। প্রণয় তখন আর চাইলেও থামতে পারত না সে উত্থান পাতাল অনুভূতির জোয়ার। আর আজও সেই অনুভূতি তার ভিতরে তীব্র সাগরের স্রোতের মতো প্রবাহিত হচ্ছে, প্রতিদিন অনিয়ন্ত্রিতভাবে বেড়েই চলেছে, যার থামার কোনো নামগন্ধ নেই। এই অনুভূতিরা বড় নির্মম, বড় বিশ্বাসঘাতক। এরা জন্ম নেয় আমাদের হৃদয় থেকেই, তবু আমাদের কথা শোনে না, নিজেদের পথ নিজেরাই ঠিক করে নেয়। যার বুকের গহীন কোণে তারা বাসা বাঁধে, তার চোখের দিকে তারা ফিরেও তাকায় না, বরং সেই বুকেই থেকেই অন্য কারো নামে দাসত্ব করে। আর সেই ব্যক্তিকেও প্রতিনিয়ত বাধ্য করে আগুন জেনেও তাতে ঝাঁপ দিতে, তারপর ফেলে রাখে তীব্র অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে, ধীরে ধীরে ছাই হয়ে যেতে। তাই প্রণয়ও জানে সেও একদিন ছাই হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। শত কোটি পাপের ভিড়ে হয়তো এই ভালোবাসাটুকু ছাড়া আর ভালো কিছু মলবে না তার ঝুলিতে। তবে সত্যি বলতে সেদিন এই ভালোবাসাটুকুও পাপ হিসেবে গণ্য করা হবে, মানে পুরো জীবনটাই পাপ, মাথা থেকে পা পর্যন্ত পুরোটা পাপ। জাহান্নামের সবচেয়ে নিচু স্তরের আগুন তার জন্য অপেক্ষা করছে, এ বিষয়ে সে নিশ্চিত। কি সুখের জীবন তার! পৃথিবীতেও জাহান্নাম, মৃত্যুর পরেও জাহান্নাম, আত্মার শান্তি যেন কোথাও নেই। এত মন্দ ভাগ্যলিপি নিয়ে কারোরই জন্মানো উচিত নয়। এসব ভাবতেই কলিজা ছিঁড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের।
সে কিছুক্ষণ চুপ থাকে। প্রিয়তা চুলে মুখ গুজে দিয়ে লম্বা শ্বাস টেনে নেয়। আদুরে কণ্ঠে বলে, খুব ঘুম তো? ঠিক আছে, ঘুমা। আমি এসেছিলাম তোকে একটা জায়গায় নিয়ে যেতে, কিন্তু তুই যখন যাবি না তখন আর কি, আমি একাই চলে যাব। বলে উঠতে নিলে প্রিয়তা তার ডান বাহু আঁকড়ে ধরল, কাঁধে মাথা এলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমাকে ফেলে যাবে না প্লিজ। কোথায় যাবেন আমিও যাব, আমাকে না নিয়ে চলুন। বলে আবারও চোখ বন্ধ করে ফেলল। প্রিয়তার ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার চিন্তা ভাবনা দেখে ভুরুকুচকে ফেলল প্রণয়, হতাশ কণ্ঠে বলল, তুই ঘুমিয়ে ঘুমিয়ে যাবি? প্রিয়তাও ছোট্ট পরিসরে জবাব দিল। আপনার কোলে চড়ে যাব, নিন কোলে নিন। বলে সামনের দিকে হাত বাড়িয়ে দিল প্রিয়তা। প্রিয়তার মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসল প্রণয়। প্রিয়তার কানের লতিতে ঠোঁট শুয়ে ফিসফিসিয়ে পড়ল, ঘুম পড়ি? তোর ঘুম আমি এক্ষুনি ছুটাচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বলেই পাজা কোলে তুলে নিল প্রিয়তাকে। বিছানা থেকে নেমে ধীর কদমে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। প্রিয়তার এতে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে প্রণয়ের শরীরে মাতাল করা গন্ধে বুঁদ হয়ে আছে। তার নার্ভ সিস্টেম এখনও ঠিকমতো কাজ করছে না। ঘুমের মেডিসিনের প্রভাব এখনও প্রখরভাবে মস্তিষ্কে গেঁথে আছে, কিন্তু শরীরের ওপর তীব্র শিলত সূচ ফোটানোর মতো কিছু আশ্রে পড়তেই ধরফড়িয়ে জেগে উঠল প্রিয়তা। তার সকল ঘুম আর ঘ্রাণের মাতলামির থেকে এক ঝাপটা ঠান্ডা পানি ছিটাই পালিয়ে গেল। ঢোক গিলে চোখ বড় বড় করে তাকালো। ওপরে প্রণয়ের ওর দিকেই এক ভুরু তুলে তাকিয়ে আছে। প্রিয়তা চোখ মেলতে দেখেই কোল থেকে নামিয়ে দিল প্রণয়। শাওয়ারের নিচ থেকে দু কদম পিছিয়ে গিয়ে দাঁড়ালো, বুকে হাত গুছিয়ে ভুরু নাচিয়ে বলল, এখন তো ঠিকই উঠলি, কিন্তু তখন কত আদর করে ডাকলাম, জান পাখি বলে ডাকলাম, তাও উঠলি না। ঠিকই আছে, যে রোগের যে দাওয়াই, তোর জন্য এটাই পারফেক্ট। প্রণয়ের দূরে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে বলা বাক্যগুলোতে হতভম্ব হয়ে গেল প্রিয়তা। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই সে ভিজে একেবারে চুপচুপ হয়ে গেল। প্রণয়ের বলা সব কথাই তার উপর দিয়ে মাথার উপর দিয়ে পড়ে গেল। ঘুম থেকে জেগেছে তো সে এখন, তাই একটু আগে কি বলেছে, কি করেছে, তার সব কথাই প্রিয়তার অবচেতন মস্তিষ্ক ভুলে গেল। প্রিয়তা ভাই এই সময় এখানে কেন, আর সেই বা এই মাঝরাতের শাওয়ার নিচে কী করছে, সেটাই ঠিক বুঝতে পারল না প্রিয়তা। সে কি স্বপ্ন দেখছে, নাকি আসলেই এগুলো তার সাথে ঘটছে? প্রিয়তার মনের ভাব বুঝতে পেরে হেসে ফেলল প্রণয়। শাওয়ার অফ করে একটা সাদা তোয়ালে এনে প্রিয়তার চুলে জড়িয়ে দিল। প্রিয়তাকে বিশ্বের আকাশে ঝুলিয়ে রেখেই ওয়াশরুম থেকে বেরিয়ে গেল প্রণয়। প্রিয়তার ওয়ার্ড্রপ খুলে একটা সুন্দর ফুল স্লিভ হোয়াইট এবং 2 পিস বের করে এনে প্রিয়তার হাতে দিল। চোখে চোখ রেখে আদেশের সুরে বলল, জাস্ট 10 মিনিটস, এর মধ্যে চেঞ্জ করে বের হবি, উইদাউট এনি এক্সকিউজ। প্রিয়তা বিস্মিত চোখ জোড়া একবার প্রণয়কে ছেড়ে জামার দিকে চাইল, অতঃপর আবার মাথা তুলে প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ করল। কারণ এটা বাসায় পরার জামা নয়, তাহলে এটা সে রাতের বেলা কেনই বা পরবে? প্রিয়তার ভেজা চোখের প্রশ্নটা ঝট করে পড়ে ফেলল প্রণয়। তার ডার্ক রেড ঠোঁটে রহস্যময় বাঁকা হাসি ঝুলিয়ে প্রিয়তার দিকে দুকদম এগিয়ে এলো। প্রিয়তার ভেজা কানের লতিতে হালকা ঠোঁট ছুঁয়ে মৃদু আওয়াজে বলল, সারপ্রাইজ। সামান্য কাঁপল প্রিয়তা। প্রণয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই রাতে আবার কি সারপ্রাইজ? প্রণয়ের শরীরও অনেকটাই ভিজে গেছে, চেঞ্জ করা জরুরি। তাই নিচের ভেজা চুলগুলো ব্যাগ ব্রাশ করে ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, জাস্ট 10 মিনিটস, ওকে বেবি গার্ল। বলেই চলে গেল প্রণয়। আর প্রিয়তা থমকে রইল তার বলা শেষ বাক্যটাতে। কয়েক সেকেন্ড মূর্তির মতো দাঁড়িয়ে থেকে পুরো ব্যাপারটা হজম করে নিল প্রিয়তা। নিশ্চয়ই বিশাল কোনো ঘাপলা আছে আজ, না জানি আবার কি দেখতে হবে। তবে যা হবে দেখা যাবে। তাই সেও আর নিজের ফাঁকা মাথায় ঢোল বাজালো না। প্রণয়ের কথা মতো ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে এলো। সত্যি বলতে সেও ভেতরে ভেতরে ভীষণ খুশি। সেটা এই জন্য নয় যে প্রণয় তাকে কোনো সারপ্রাইজ দেবে, বরং এই জন্য সে এই মাঝরাতে সেজে গুজে প্রণয় ভাইয়ের সঙ্গে ঘুরতে যাবে। আজ পাক্কা 2 বছর পর আবারও তারা মাঝরাতে লুকিয়ে ঘুরতে বেরোবে। প্রিয়তা মাথা থেকে ভেজা তোয়ালেটা খুলে আয়নার সামনে এসে দাঁড়ালো। সিম্পল সাদা রঙা ড্রেসটা প্রিয়তার উজ্জ্বল গৌরবর্ণ দেহের সঙ্গে মিলেমিশে একদম একাকার, যেন এক টুকরো সাদা মেঘ। তার ভেজা চুলের পানিতে সাদা জামার পিসটা হালকা হালকা ভিজে উঠছে, তবে সেদিকটায় খেয়াল নেই প্রিয়তার। সে ব্যস্ত ভঙ্গিতে সামনে আসা চুলগুলো আলগোছে কানের পিঠে গুজে নিল। বাঁ হাতের ড্রয়ারটা খুলে একটা বিশাল বড় সাদা বক্স বের করলো। পুরো বক্স ভর্তি নানা ধরনের অক্সিডাইজ ঝুমকার কালেকশন। প্রিয়তা সেখান থেকে এক জোড়া মাঝারি সাইজের ঝুমকা বের করে ফটাফট পরে নিল। এই ঝুমকাগুলো প্রণয় ভাই তাকে কয়েক মাস আগের মেলায় কিনে দিয়েছিলেন। প্রিয়তা একটা কিটক্যাট খেতে খেতে দুনিয়ার এক গাদা মেকআপ প্রোডাক্ট বের করলো, কিন্তু একটাও মুখে দিল না। সেগুলো একটা সিম্পল পলিথিন ব্যাগে ভরে রেখে দিল, কারণ এগুলো সে
জুলেখা আপাকে দিয়ে দেবে। তার মেকআপ করতে কোনো কালেই ভালো লাগে না। এগুলো যে কিনেছিল পৃথার বিয়ের সময়, বিয়ে শেষ এগুলোর কাজও শেষ। কারণ তার মতে তার স্কিন টোনের উপর একদম লাইট শেডের ফাউন্ডেশন দিতে হয়, আর যেটা একদমই দেখা যায় না। তাহলে এগুলো দিয়ে কী লাভ? পুরোই এক গাদা আবর্জনা। তাই প্রিয়তা এগুলো সাইডে রেখে ডান পাশে ড্রয়ার খুলে অ্যাপেল ওয়াচের কালেকশন বের করলো। সেখান থেকে বেছে বেছে একটা কালো বেল্টের অ্যাপেল ওয়াচ হাতে পরে নিল। চোখে কাজলের বদলে হালকা করে আইলাইনার দিল। ঠোঁটে হালকা স্ট্রবেরি ফ্লেভার লিপ কলুস। বেশ, তার সাজ কমপ্লিট। তবে চুলে আর কোনো গতি করলো না। হাঁটু ছুঁয়ে নামা ভেজা চুলগুলো বেয়ে পানি গড়িয়ে পড়ছে টুপটাপ। প্রিয়তার সাজ শেষ। সে বেখেয়ালি মনে আয়নায় চোখ রাখতেই তার দৃষ্টি যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। নিজের মিষ্টি চেহারার দিকে তাকিয়ে নিজেই একটা ছোটোখাটো ক্রাশ খেয়ে বসলো। তার টমেটোর মতো লাল লাল গাল দুটোতে ব্লাশার ছাড়াই লজ্জা মিশ্রিত স্নিগ্ধ গোলাপি আভা ছড়িয়ে পড়তে লাগলো। দৃষ্টি নুয়ে হালকা হাসলো প্রিয়তা। অতপর আবার লজ্জা রাঙা মুখটা আয়নায় তুলে ধরতেই তার বুকের ভেতর দুর্বল জমিটা ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। কম্পিত নীলাপ চোখের মনি দুটো স্থির হলো উল্টো দিকের দরজায়। আবারও সে চেনা মানুষের চোখের অচেনা দৃষ্টিতে কাটা দিয়ে উঠল প্রিয়তার অঙ্গে। সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, নেশালো দু চোখে। মানুষটার ওই চোখ দুটো যেন গভীর কোনো নেশার সাগর, যার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঘোর লেগে আসে মস্তিষ্কে। বিধায় প্রিয়তার রক্ষী যুগল আপনা আপনি বন্ধ হয়ে এলো লজ্জায়। প্রণয় সম্মোহিতের মতো এগিয়ে এলো প্রিয়তার দিকে। প্রিয়তা আমার এই শুভ্র বেচার রূপের সৌন্দর্যে সামলে উঠতে হিমশিম খেতে হচ্ছে তার। ওই নীলব চোখের অবুজ চাহনিতে যেন তার মরণ লেখা আছে। প্রিয়তা দৃষ্টিনত, তার বুকটা কেমন অস্বাভাবিকভাবে ডিপ ডিপ শব্দ করছে। তার নাজুক দেহখানা বারংবার শিওরে উঠছে অকারণেই। কিন্তু ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাসের পরশ পেতেই রক্ত জমে যায় প্রিয়তার। নিঃশ্বাস ভারী ওঠে মুহূর্তে। ভেজা চুল থেকে ছুটে আসা সেই পরিচিত শ্যাম্পুর ঘ্রাণে উন্মাদ হয়ে যায় প্রণয়ের মন। অবশ হয়ে আসে হৃৎপিণ্ড। সে নিজের অবুঝ অনিয়ন্ত্রিত অনুভূতির তাড়নায় তার চাইতো মুখ গুজে দেয় প্রিয়তার সুগন্ধিত ভেজা চুলে। প্রেম প্রেপাসু উন্মাদ প্রেমিকের মতো নিঃশ্বাসে আহরণ করে নিতে থাকে সে সুগন্ধিত মাদক। প্রণয়ের নিঃশব্দে স্পর্শে নিঃশ্বাস কেঁপে ওঠে প্রিয়তার। চোখ কুচকে নিজের পরনের জামাটা খামচে ধরে। বুকের ভেতর তোলপাড় চালাচ্ছে উষ্ণ এক প্রেমের সাগর। প্রণয় গভীর শ্বাস টানে হৃৎপিণ্ডে প্রিয়তার ভেজা চুলের সুবাসে হারিয়ে ফেলে নিজেকে। কম্পিত কণ্ঠে বিড়বিড় করে বলে, কোনো সার্জারির মাধ্যমে তোকে নিজের ভেতর লুকিয়ে ফেলা যায় না জান, যেখানে তোকে শুধু আমি দেখব, আমি অনুভব করব। তবে যদি তোকে পাওয়ার ইচ্ছেটা একটু হলেও কমতো। নিজের ভাবনাতেই আনমনে হেসে উঠল প্রণয়। ভালোবাসাকে আরেকটু গভীরে স্পর্শ করার জন্য মনের গভীরে আগুন লেগে যায়। তবু স্পর্শ করে না সে, কারণ প্রিয়তমার কাপা নিঃশ্বাসে যে প্রেম জড়িয়ে আছে তা স্পর্শের চেয়েও জ্বলন্ত। আর সে আগুনেই একটু একটু করে ঝলসে যাচ্ছে সে। প্রিয়তা পা দিয়ে মেঝে শক্ত করে চেপে ধরল। প্রণয়ের অনবরত গরম নিঃশ্বাসের আলতে স্পর্শে প্রিয়তার রক্তে আগুন লেগে যাচ্ছে। তার ঠোঁট স্পর্শ করছে না প্রিয়তাকে, কেবল নিঃশ্বাসের উষ্ণতায় হাঁটুর জোড়ায় কাঁপন ধরছে। পা দুটো অসাড় হয়ে আসছে। এই পুরুষের স্পর্শ নয়, কেবল উষ্ণতায় প্রিয়তাকে ভেতর থেকে গলিয়ে ফেলার জন্য যথেষ্ট। প্রিয়তা মাঝে মাঝে ভেবে পায় না সত্যি কি তার হাড় দুর্বল, নাকি এই পুরুষ একটু বেশি গরম। প্রিয়তার ভাবনার মধ্যেই যেন চারপাশ শান্ত হয়ে গেল। অনুভূতির ঝোড়ো হাওয়া যেন মুহূর্তেই হারিয়ে গেল। হাঁটিতেও বল ফিরে এলো। শরীরে আর সেই তপ্ত নিঃশ্বাসের অস্তিত্ব অনুভব হচ্ছে না। বুকের কাঁপনও থেমে গেছে আচমকাই। এতে প্রিয়তা স্বস্তি পেল নাকি কষ্ট পেল তা নিজেই বুঝতে পারল না প্রিয়তা। কেবল কম্পিত নয়ন জোড়া ঘুরিয়ে আশেপাশে খুঁজল সে কাঙ্ক্ষিত পুরুষকে। প্রণয় ওর থেকে দুহাত সামনেই দাঁড়িয়ে আছে। তার আকর্ষণীয় ডার্ক রেড কালার ঠোঁটে কেমন অদৃশ্য রহস্যময় হাসি লেপ্টে আছে, যা খালি চোখে হয়তো দেখা যাবে না। অন্য সময় হলে প্রিয়তা হয়তো দেখতে পেত না, কিন্তু এই মুহূর্তে প্রিয়তা সেটা স্পষ্টই দেখতে পেল। আর তাতে তার লজ্জার পরিমাণ এবার আকাশ ছুল। পুনরায় গাল দুটো লজ্জায় গরম হয়ে উঠল। প্রণয় তার লজ্জারাঙা গাল দুটোর দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলল। মনে মনে বিড়বিড় করে আওলালো, ধৈর্যের পরীক্ষা নিও না মেয়ে, আমার ধৈর্যের বাঁধ মজবুত, তবে তা ইস্পাত দিয়ে বানাইনি। তোমার ক্ষেত্রে তা অত্যন্ত দুর্বল নড়বড়ে, যা তুমি একটা টোকা দিলেই ভেঙে পড়বে। আর তাতে সর্বনাশটা কিন্তু তোমারই হবে। তাই দুর্বল করো না। আর মাত্র 29টা দিন, একটু শক্ত থাকতে দাও। কিন্তু প্রিয়তা সেই সবের কিছুই শুনতে পেল না। প্রণয় টেনে হিস্ট্রে নিজের বেহা দৃষ্টি নামালো প্রিয়তার লজ্জারাঙা রক্তিম চেহারা থেকে। সে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে জ্বলন্ত আগুনটা ছাই চাপা দিল। নিজেকে সর্বোচ্চ মাত্রায় স্বাভাবিক করার চেষ্টা করে এগিয়ে গেল প্রিয়তার কাছে। পাশ থেকে টাওয়েলটা তুলে প্রিয়তার হাঁটু ছাড়িয়ে যাওয়া ভেজা চুলগুলো সযত্নে মুছে দিতে লাগলো। এতে আরো লজ্জা পেয়ে গেল প্রিয়তা।
লজ্জায় দুহাতে মুখ ঢেকে বসে থাকতে মন চাইছে। প্রণয় সুন্দর মতো প্রিয়তার চুলগুলো মুছে আশ্রে একটা ফ্রেঞ্চ বেনি করে দিল। অতঃপর প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে পাশ থেকে সাদা ওড়নাটা তুলে সুন্দর মতো প্রিয়তমার গায়ে জড়িয়ে দিল। কিন্তু দৃষ্টিতে দৃষ্টি মিলালো না প্রিয়তা। সে মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। প্রণয় এবার প্রিয়তার পছন্দের কিটেন হিল স্যান্ডেল টেনে নিজ হাতে প্রিয়তার পায়ে পরিয়ে দিল। প্রিয়তা একটু বাধা দিতে চাইলে প্রণয় সোজা সাপটা ভাষায় বলল, কিছু বছর আগেও তোর দু পায়ের তালুতে গুনে গুনে 20-40টা চুমু না খেলে তুই ভাত খেতে রাজি হতিস না, আর সেই তুই এখন আমায় আদব শেখাস। প্রণয় নির্লিপ্ত কণ্ঠে বলা কথাগুলোতে প্রিয়তার চোখের পাতায় ভেসে উঠল পুরনো দিনের কিছু ঝাপসা স্মৃতি, যার সবটা প্রিয়তার মনেও নেই। তবে এসব কাণ্ড সে বিলক্ষণ ঘটিয়েছিল। এসব মনে পড়তেই অনুশোচনায় প্রিয়তার মুখটা ছোট হয়ে গেল। প্রিয়তার মনে মনে নিজেকে ঝাঁটার বাড়ি মেরে বলল, ছি প্রিয়তা, ছি, তুই প্রণয় ভাইকে দিয়ে এসব করিয়েছিস। তুই তো পাপিষ্ঠ রে, পাপিষ্ঠ। তুই মরলে ডিরেক্ট নরকেই যাবি। প্রণয় ভাই গুনে গুনে তোর থেকে 1-2 বছরের নয়, পাক্কা 13-14 বছরের বড়। প্রণয় ওর কানের নিচে নজরের টিপ পড়াতে পড়াতে বলল, নরকে যাবি না, চিন্তা নেই। তোর মতো সুগন্ধি ফুলকে ওরকম জায়গায় মানায় না। প্রিয়তা নীলব চোখের ভারী পল্লব ঝাপটালো। প্রণয়ের দিকে তাকিয়ে প্রণয় ওর কাজলের কৌটোটা রেখে শক্ত করে নিচের আঙুলের ভাঁজে প্রিয়তার তুলতুলে নরম আঙুলগুলো পুড়ে নিল। প্রিয়তার ললাটে উষ্ণ পরশ এঁকে দিয়ে বলল,